নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব রিসেন্টলি যে 2022 সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনের যে প্রিলিমিনারি এক্সাম হলো কালকে, সেই প্রিলিমিনারি এক্সামের জেনারেল স্টাডিজ পেপার 1-এর কোয়েশ্চেন নিয়ে ডিটেলসে ডিসকাস করবো আমাদের এই ভিডিওতে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, প্রত্যেক বছর জানো যে প্রিলিমিনারি মেন্স পার্সোনালিটি টেস্ট মানে পুরো প্রসিডিওর হচ্ছে তোমার ইউপিএসসি সিএসসি এক্সাম কন্ডাক্ট করা হয়। তো দুটো পেপার থাকে, দেখো প্রিলিমিনারিতে একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার, আর একটা হচ্ছে তোমার সিস্যাট পেপার মানে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, সেটা হচ্ছে সেকেন্ড পেপার। তো সেকেন্ড পেপারে তুমি পাস করলে মানে 67-এর উপরে পেলে তোমার ফার্স্ট পেপার দেখা হবে। ঠিক আছে, তো ফার্স্ট পেপারে 200 মার্কসের থাকে, সবই এমসিকিউ থাকে। তো জেনারেলি কাট অফ তো এক বছর হেরফের করে, তো এখন রিসেন্টলি কাট অফ খুবই গত বছরের তুলনায় কিন্তু খুবই কম যাচ্ছে, এবং লাস্ট কয়েক ইয়ারে তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কী ধরনের কাট অফ যাচ্ছে। তো এবার তুমি সেই হিসাবে দেখলে বুঝতে পারবে তোমার যে ক্যাটাগরি আছে মানে জেনারেল, ইকোনমিক্যাল উইকার সেকশন, এসসি এসটি ওবিসি পিএইচ যে ক্যাটাগরি তোমার, তো সেই হিসাবে কিন্তু তোমার দেখে তুমি পুরো আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ আমার এই টাইপের কাট অফ আমার আনতে হবে এই এক্সামে। ঠিক আছে, প্রিলিমিনারিতে তো দেখো 4টে হচ্ছে সেট হয় টোটাল, এ বি সি ডি। তো যে সেটই তোমার পড়ুক, তো এক একজনের হচ্ছে তোমার শাফেল করা থাকে, বিভিন্ন সেটে সেম কোয়েশ্চেন থাকে, শাফেল করা থাকে। ঠিক আছে, তো এই স্টাইলে থাকে, তো তোমার যে কোনো একটা পড়তে পারে। তো এবার হচ্ছে তুমি এই কোয়েশ্চেন পেপার কোথায় পাবে, তুমি তো কোয়েশ্চেন দাওনি, তো তুমি সিম্পল গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। গুগলে গিয়ে সার্চ করবে ইউপিএসসি সিএসসি প্রিলিমিনারি কোয়েশ্চেন 2022, এটা লিখে সার্চ করলেই তুমি কিন্তু পেয়ে যাবে। তো আমরা হচ্ছে এইবার যে প্রিলিমিনারিতে কী কী কোয়েশ্চেন এসছে 2022-এ কালকেই, ঠিক আছে, তো সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করবো। তো এরপরে আস্তে আস্তে সিস্যাটের উপরেও কিন্তু ভিডিও আসবে, মানে যে পেপার 2 যেটা সেটাতেও আসবে। ঠিক আছে, তো ফার্স্টে চলো আমরা তাহলে শুরু করি আজকে ভিডিও। তো সবগুলো তো এমসিকিউ যেটা বললাম, তো সব হচ্ছে তোমার ব্ল্যাক পেন দিয়ে তোমার হচ্ছে পুরো কয়েন করতে হবে তোমার কোথায়, যে ওএমআর শিট দেবে সেখানে। ঠিক আছে, এটা কিন্তু কম্পিউটার বেসড এক্সাম না, পুরোটাই কিন্তু লিখে লিখে করতে হবে, মানে গোল পূরণ করে সোজা স্টাইলে। ওকে, তো চলো তাহলে আমরা দেখতে থাকি। তো আগে তুমি ফার্স্টে সব কোশ্চেন তো এখানে মিক্সড করা থাকে, তো তারপর তুমি যদি সাবজেক্ট ওয়াইজ দেখো সেই হিসাবেও দেখতে পারো যে কোন কোন সাবজেক্ট থেকে কী কী টাইপের কোশ্চেন এসছে। আর তারপর আমি মোটামুটি ওভারঅল বলছি, তো তুমি সেটা দেখলে তুমি ধরো যে কোশ্চেনটা তুমি ডাউনলোড করেছো বা তুমি যদি এক্সাম দিয়ে থাকো, তো তুমি সেই হিসাবে মেনটেন করে কিন্তু চুজ করতে পারো যেগুলো কোন কোন কোশ্চেনে কী কী কারেক্ট অ্যান্সার হবে, আমরা সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করবো। তাহলে তোমার কিন্তু মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কোন কোন কোশ্চেনে কী কী টপের তোমার অ্যান্সারগুলো হচ্ছে। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমরা দেখছি, দেখো যে ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার হুইচ মনিটর্স দ্য এমিশন রিডাকশন প্লেস অফ ডিফারেন্ট কান্ট্রিজ ইজ এ ড্যাশ। 4টে অপশন রয়েছে তোমার, ডাটাবেস ক্রিয়েটেড বাই কোয়ালিশন অফ রিসার্চ অর্গানাইজেশনস একটা, অপশন বি হচ্ছে তোমার দেখো উইং অফ ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, অপশন সি হচ্ছে কমিটি আন্ডার ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। অপশন ডি হচ্ছে এজেন্সি প্রমোটেড অ্যান্ড ফিনান্সড বাই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক। তো দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন যদি আমি বাংলা করতে হয়, তো তারপরে সেই হিসাবে ডিসকাস করতে হয়, টাইম বেশি লাগবে। তো তাও কিছু কিছু কোয়েশ্চেন আমি করবো, তো তারাও কিন্তু ভিডিও সাইজটা অনেক বড় হবে, তো তোমরা সময় নিয়ে দেখো, তাহলে কিন্তু পুরো জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো তাও আমি যতদূর সময় আমি বাংলাতে বলে বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় সেই জিনিসটা বুঝতে, যারা বাংলাতে শুনতে চাও। ওকে, তো এখানে কি বলা হচ্ছে দেখো, যে ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার যেটা মনিটর করা হয়, যেটা জলবায়ু পরিবর্তনের যে সিস্টেম আর কি, যে ট্র্যাক করা হয় যে সিস্টেমে ট্র্যাকার দিয়ে, এটা হচ্ছে এমিশন রিডাকশন প্লেসেস অন ডিফারেন্ট কান্ট্রিজ। তো কোন কোন দেশে কোন কোন স্টাইলে এটা করা হয় এবং এটা কারা তৈরি করে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। দেখো ডাটাবেস ক্রিয়েটেড বাই কোয়ালিশন অফ রিসার্চ অর্গানাইজেশন। তো যে সকল রিসার্চ করার যে সকল অর্গানাইজেশন আছে, তো তারা সবাই মিলে হচ্ছে একটা ডাটাবেস তৈরি করে। তো সেই ডাটাবেসের উপর ভিত্তি করেই হচ্ছে এই ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, যে কোন কোন জায়গায় কী ধরনের ক্লাইমেট আসতে পারে এবং তার ফলে কিন্তু সেই দেশে সব কিছু কন্ট্রোল করা হয় তার দ্বারা, তাই না, তোমার কৃষিকাজ সহ সব কিছু, সারাদিনের সব কাজগুলো। ওকে, তো এইটা হচ্ছে গেল নাম্বার 1 কোয়েশ্চেন। নাম্বার 2 দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তো এখানে হচ্ছে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে, তো তার উপর ভিত্তি করে তোমার 4টে না 5টে অপশন দেওয়া রয়েছে, তার উপর ভিত্তি করে দেখতে হবে যে কোনটা ঠিক। ফার্স্ট রয়েছে দেখো, দ্য ক্লাইমেট গ্রুপ ইজ অ্যান ইন্টারন্যাশনাল নন প্রফিট অর্গানাইজেশন দ্যাট ড্রাইভস ক্লাইমেট অ্যাকশন বাই বিল্ডিং লার্জ নেটওয়ার্ক অ্যান্ড রানস দেম। ঠিক আছে, তো ক্লাইমেট গ্রুপের কথা এখানে বলা হচ্ছে, যেটা একটা আন্তর্জাতিক নন প্রফিট অর্গানাইজেশন মানে এনজিওর কথা এখানে বলা হচ্ছে, যেটা হচ্ছে যারা একটা বিরাট বড় একটা নেটওয়ার্ক চালায় এবং যাতে ক্লাইমেট অ্যাকশন নেওয়া যায়, মানে জলবায়ু বদলিত যে ধরনের যে যা স্টেপ হচ্ছে, যে যে জিনিসগুলো ঘটছে তার উপর অ্যাকশন নেওয়া যায়। ঠিক আছে,
এটা হচ্ছে 1 নম্বর অপশন। তারপর হচ্ছে দেখো দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ইজ পার্টনারশিপ উইথ দ্য ক্লাইমেট গ্রুপ লঞ্চড এ গ্লোবাল ইনিশিয়েটিভ EP100। তো আন্তর্জাতিক যে শক্তির যে এজেন্সি রয়েছে, তা এটা একসাথে এরা পার্টনারশিপ করছে হচ্ছে ক্লাইমেট গ্রুপের সাথে, ঠিক আছে। এরা একটা আন্তর্জাতিক বিশ্বব্যাপী একটা কিন্তু স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা হচ্ছে তার নাম কি EP100। এটা হচ্ছে তোমার সেকেন্ড পয়েন্ট গেল। নেক্সট আসছে তোমার দেখো অপশন 3, EP100 ব্রিংস টুগেদার লিডিং কোম্পানিজ কমিটেড টু ড্রাইভিং innovation in energy efficiency and increasing competitiveness while delivering on emission reduction goals। ঠিক আছে, তো EP100 এর কথা বলা হচ্ছে যে এটা এই সংস্থাটা একসাথে বিভিন্ন কোম্পানিজের সাথে মিলেমিশে কাজ করে এবং একটা ইনোভেশন মানে উদ্যোগপতিদের সাথে নতুন জিনিস উৎপন্ন করে আর কি, আবিষ্কার করে আর কি, ইনোভেট করা হচ্ছে এবং সেখানে তুমি সেটা খুবই শক্তি উৎপাদন করা যাচ্ছে এবং সেটা খুবই কম খরচে অ্যান্ড ইনক্রিজিং কম্পিটিটিভনেস। তো এখানে এটা প্রতিযোগিতাও বাড়াচ্ছে যাতে সারা বিশ্বব্যাপী যে কার্বন এমিশন কমানো যায়, তো বিভিন্ন ধরনের এমিশন যেগুলো আছে সেগুলো কমানো যায় এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নেওয়া যায়, ঠিক আছে। তো সেই হিসাবে এরা কাজ করছে। নেক্সট হচ্ছে অপশন 4, সাম ইন্ডিয়ান কোম্পানিজ আর নাম্বারস অফ EP100। তো এখানে আমাদের ভারতীয় কিছু কোম্পানিও রয়েছে EP100-এর যে স্টেপ তার মধ্যে। নেক্সট হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ইজ দ্য সেক্রেটারিয়েট অফ দ্য আন্ডার 2 কোয়ালিশন। ঠিক আছে, তো এই যে আন্তর্জাতিক যে এনার্জি এজেন্সি রয়েছে এটা হচ্ছে আন্ডার 2 কোয়ালিশন যে সিস্টেম আছে তার আন্ডারে পড়ছে, তার সেক্রেটারিয়েট রয়েছে এরা, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল অপশন। তো এর মধ্যে অপশন কোনটা ঠিক হবে? অপশন বি 1, 3 আর 4, ঠিক আছে। 1, 3, 4 যেটা এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমার 2 আর 5 যেটা আছে ওটা হবে না, ঠিক আছে। তাহলে অপশন বি 1, 3, 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি চুজ করে নাও, তো তাহলে কিন্তু বুঝতে পারবে। আর দেখো তোমার যেখানে যে কোয়েশ্চেন পেপার তুমি ডাউনলোড করলে সেখানে তোমার যে কোনোটাই থাকতে পারে, মানে A, B, C অথবা D, যে কোনো ধরো 4টে গ্রুপ আছে, ঠিক আছে। মানে তোমার যে কোনটা তোমার পড়ছে বুকলেট সিরিজ, তো যে কোনো এই 4টে যে বুকলেট সিরিজ আছে যে কোনো একটা পড়তে পারে। তো তুমি সেগুলো একটু খুঁজে দেখো তোমার কোশ্চেনের মধ্যে, তাহলে বুঝতে পারবে যে আমরা যে কোশ্চেন নিয়ে কোনটা কথা বলছি। ধরো আমি এটা তো 2 নম্বর কোশ্চেনে কথা বললাম, তো ধরো দেখা গেল এটা তোমার 92 নম্বর কোশ্চেনে রয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি একটু খুঁজে দেখে তারপর মার্ক করে নাও, তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার 2 নম্বর কোশ্চেন গেল। তো এইবার হচ্ছে আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। ইফ রেইন ফরেস্ট অ্যান্ড ট্রপিক্যাল ফরেস্ট আর ফ্রম লাংস অফ দ্য আর্থ দেন শিওরলি ওয়েটল্যান্ড ফাংশন অ্যাজ ইজ কিডনি, ঠিক আছে। তো রেইন ফরেস্ট এবং ট্রপিক্যাল ফরেস্ট যেগুলো আছে ক্রান্তীয় যেগুলো আর হচ্ছে তোমার বর্ষার যে সকল উদ্ভিদগুলো সেগুলো যেগুলো যে বন যেগুলো আছে সেগুলো হচ্ছে ঠিকঠাক করে হচ্ছে তোমার আর দ্য লাংস অফ আর্থ মানে ফুসফুস হিসেবে কাজ করে পৃথিবীর। আর শিওরলি ওয়েটল্যান্ডস ফাংশন অ্যাজ কিডনি, মানে ওয়েটল্যান্ড যেগুলো জলভূমি আছে সেগুলো হচ্ছে কিডনি হিসেবে কাজ করে, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনস অফ ওয়েটল্যান্ড বেস্ট রিফ্লেক্টস দ্য অ্যাবভ স্টেটমেন্ট। তো উপরে যে ডায়লগটা দেওয়া আছে তার সাথে তোমার যে ওয়েটল্যান্ডে জলভূমির সাথে কানেক্ট করে কোন স্টেপটা। তো দেখো এটা আমি যেটা আগে বলিনি যে এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পার্টের কোশ্চেন এলো। তার আগে যে আমরা কোশ্চেনটা করেছি এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট ক্লাইমেট গ্রুপ, মানে এনভায়রনমেন্টের সাথে রিলেটেড কোশ্চেন। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, ঠিক আছে। তুমি ধরো যে কোশ্চেন আছে তুমি সেই হিসাবে তুমি দেখে তাহলে বুঝতে পারছো যে কোন কোন টপিক থেকে, ধরো পলিটি থেকে, এনভায়রনমেন্ট থেকে, তারপরে হিস্ট্রি থেকে, এরকম বিভিন্ন জায়গায় তো ভাগ করা থাকে। তো কোন কোন পার্ট থেকে কী কী টাইপের কোশ্চেন এলো তুমি কিন্তু তাহলে সেই হিসাবে দেখলে কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো এরপর হচ্ছে আমরা যদি নেক্সট কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার আচ্ছা। তো এখানে অপশনগুলো এবার দেখি যে ওয়াটার সাইকেল ইন ওয়েটল্যান্ড ইনভলভ সারফেস রান অফ সাবসয়েল পারকোলেশন অ্যান্ড এভাপোরেশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট পয়েন্ট রয়েছে। যে ওয়াটার সার্কেল তোমার ওয়েটল্যান্ডে কী করে থাকছে এবং তার সাথে কী কী ইনক্লুড করা রয়েছে, যে রান অফ থাকছে, সাবঅয়েল থাকছে, এভাপোরেশন হচ্ছে, বাষ্পীভবন হচ্ছে, ঠিক আছে। অ্যালগি ফ্রম দ্য নিউট্রিয়েন্টস বেস আপন হুইচ ফিশ কার্টক্যান্স মলকুলস বার্ডস রেপটাইল অ্যান্ড ম্যামল থ্রাইভ, ঠিক আছে। তো এখানে অ্যালগির কথাগুলো বলা হচ্ছে, বিভিন্ন ধরনের মাছ, তারপরে কাল্টোশানস, তারপরে মলিকিউলাস, বার্ড পাখি, রেপটাইলের কথা, ম্যামলসের কথা কিন্তু বলা হচ্ছে এখানে, ঠিক আছে। অপশন সি আছে দেখো যে ওয়েটল্যান্ডস প্লেজ এ ভাইটাল রোল, যে জলভূমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন মেনটেনিং সেডিমেন্টেশন ব্যালেন্স অ্যান্ড সয়েল স্ট্যাবিলাইজেশন, সয়েল স্ট্যাবিলাইজেশনের জন্য এবং কিন্তু যে সেডিমেন্টেশন যেগুলো আছে সেটা করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ওয়েটল্যান্ড বা জলভূমিগুলো, ঠিক আছে। এটা অপশন 3 গেল।
অপশন 4 আসছে দেখো যে অ্যাকোয়াটিক প্লান্টস অ্যাবজর্ব হেভি মেটালস অ্যান্ড এক্সেস নিউট্রিয়েন্টস। ঠিক আছে, তো যে অ্যাকোয়াটিক প্লান্টগুলো আছে যেগুলো জলের সাথে যেগুলো প্লান্টগুলো থাকে জলের মধ্যে, তো এটা কিন্তু এর মধ্যে কিন্তু হেভি মেটালও থাকছে এবং এক্সেস নিউট্রিয়েন্ট, তো তার মানে পুষ্টিকর যে সকল জিনিসগুলো আছে নিউট্রিশন কিন্তু অনেক এর মধ্যে থাকছে। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইকোলজি রিলেটেড এই যে কোশ্চেনটা। ওকে, তো এইভাবে কিন্তু সেই হিসাবে দেখতে হবে, তো তুমি সেইভাবে চুজ করে নাও যে তোমার কত নম্বরে কোশ্চেনটা রয়েছে, তো সেই হিসাবে কিন্তু তোমার করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে এবার দেখো আমরা 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি যে ইন দ্য কনটেক্সট অফ হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এয়ার কোয়ালিটি গাইডলাইন্স, মানে যে তোমার বাতাসের যে কোয়ালিটি গাইডলাইন্স রয়েছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা হবে, তো সেই হিসাবে তোমার করতে হবে। তো নাম্বার 1-এ আছে 24 আওয়ার মিন PM 2.5 শুড নট এক্সিড 15 UG পার M3 অ্যান্ড অ্যানুয়াল মিন অফ PM 2.5 শুড নট এক্সিড 5 UG/M3। ঠিক আছে, মানে এখানে তোমার কিন্তু ওয়েট দিয়ে দিয়েছে যে কোন কোন জায়গায় কী পরিমাণে থাকবে 24 ঘন্টাতে। তো ঠিক আছে, তো PM এর পরিমাণ কীরকম থাকবে, তো সেটা এখানে বলা রয়েছে যে আমাদের যে এয়ার কোয়ালিটি সেটা চুজ করার জন্য কিন্তু এটা ইউজ করা হয়ে থাকে। এটা অপশন এ গেল। অপশন 2 আসছে দেখো ইন এ ইয়ার দ্য হাইয়েস্ট লেভেল অফ ওজোন পলিউশন অকার ডিউরিং এ পিরিয়ড অফ ইনক্লিমেন্ট ওয়েদার। তো একটা বছরে কোনো একটা জায়গাতে তোমার কী পরিমাণে যে পলিউশন হচ্ছে, তো ওজোন পলিউশন হচ্ছে, তো তার উপর ডিপেন্ড করে হচ্ছে স্টেপটা নেওয়া হবে। নেক্সট হচ্ছে PM10 ক্যান পেনিট্রেট দ্য লাং ব্যারিয়ার অ্যান্ড দ্য এন্টার দ্য ব্লাড স্ট্রিম। ঠিক আছে, তো PM10 হচ্ছে তোমার যে অপশনটা থাকছে এটা হচ্ছে লাং ব্যারিয়ার এবং ব্লাড স্ট্রিমের মধ্যে প্রবেশ করবে, তো সেটা বলছে। নাম্বার 4 হচ্ছে তোমার এক্সেসিভ ওজোন ইন দ্য এয়ার ক্যান ট্রিগার আজমা। ঠিক আছে, তো এক্সেসিভ ওজোন যদি হয়ে যায় যদি তোমার বাতাসে, তখন কিন্তু অ্যাজমা কিন্তু বা ব্রঙ্কাইটিস যেটা, তো সেই হিসাবে শ্বাসকষ্ট আর কি, এগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার 4টে অপশন। তো এখানে কোশ্চেন অ্যান্সারের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন 1 আর 4। ঠিক আছে, ওই যে 24 আওয়ার্স মিনস PM 25 এইটা, আর হচ্ছে অপশন 4। ঠিক আছে, যে এক্সেসিভ ওজন ইন দ্য এয়ার ক্যান ট্রিগার অ্যাজমা। ঠিক আছে, তো অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমার 4 নম্বর কোশ্চেন গেল। এটাও কিন্তু তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির সাথেও কিন্তু ডাইরেক্ট কানেক্ট করছে। ঠিক আছে, তো কোশ্চেন দেখো 2 ল্যাঙ্গুয়েজে থাকে, হিন্দিতে থাকে এবং ইংলিশে থাকে। তুমি যে হিসেবে যেটা তোমার পড়তে সুবিধা হবে তুমি সেটা পড়বে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু। ঠিক আছে, ওই একই জিনিস এখানে হিন্দিতে রয়েছে, এপাশে ইংলিশে রয়েছে, যেটা তোমার ভালো লাগে পড়তে তুমি সেটা করো। তুমি সেই হিসাবে কোশ্চেনটা দেখে হচ্ছে তোমার ওএমআর শিটে হচ্ছে খালি গোল পূরণ করতে হবে এইভাবে। ঠিক আছে, ব্ল্যাক পেন পয়েন্ট দিয়ে একদম সবসময় গোল পূরণ করতে হবে। 100 কোশ্চেন থাকছে, 200 মার্কস। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা 5 নম্বরে যাই। তো উইথ রেফারেন্স টু গুচ্চি সামটাইমস মেনশন ইন দ্য নিউজ কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তো এখানে গুচ্চির কথা বলা হচ্ছে, তো এটা কী জিনিস সেটা হচ্ছে বলতে হবে। নাম্বার 1-এ আছে ইট ইজ এ ফাঙ্গুস। ঠিক আছে, এটা ফাঙ্গুস একটা। ইট গ্রোজ ইন সাম হিমালয়ান ফরেস্ট এরিয়া, এটা হিমালয় ফরেস্ট বনে হয়। ইট ইজ কমার্শিয়ালি কাল্টিভেটেড ইন দ্য হিমালয় ফুটহিলস অফ নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। তো আমাদের উত্তর পূর্ব ভারতের যে হিমালয়ের যে অংশ রয়েছে, তো এখানে কিন্তু এটা কাল্টিভেট মানে চাষ করা হয়ে থাকে। তো এখানের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা, অপশন 1 আর 2। ঠিক আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। তো 1 and 2 যেটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, 1 and 2 যে স্টেটমেন্ট আছে ওইটা কারেক্ট অ্যান্সার। তো এইভাবে তোমার 5 নম্বর কোশ্চেন গেল। নেক্সট আসছে হচ্ছে আমরা দেখি যে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরের কোশ্চেনে কী এসছে দেখো, এটাও কিন্তু তোমার এনভায়রনমেন্টাল ইকোলজি থেকে এসছে কোশ্চেনটা। নেক্সট আসছে দেখো যে উইথ রেফারেন্স টু পলিথিলিন টেরিফেটালেট দ্য ইউজ অফ হুইচ সো ওয়াইড স্প্রেড ইন আওয়ার ডেইলি লাইফস কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ঠিক আছে, যে পলিথিলিনের কথা এখানে বলা হচ্ছে, পলিথিন রিলেটেড। তো এখানে হচ্ছে ইটস ফাইবার ক্যান বি ব্লেন্ডেড উইথ উল অ্যান্ড কটন ফাইবার টু রিইনফোর্স দেয়ার প্রপার্টিস। ঠিক আছে, এটা তোমার ব্লেন্ড করা যাচ্ছে উলে এবং হচ্ছে কটন দিয়ে, মানে সুতোর সাথে এইভাবে কিন্তু ফাইবারের সাথে একসাথে ব্লেন্ড করা যাচ্ছে, মানে মেশানো যাচ্ছে সেই হিসাবে, এবং তার সাথে যেগুলো প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো কিন্তু একসাথে ব্লেন্ড করা যাচ্ছে। কন্টেইনার্স মেড অফ ইট ক্যান বি ইউজ টু স্টোর এনি অ্যালকোহলিক বেভারেজ। তো এখানে যেগুলো কন্টেনার তৈরি করা হচ্ছে এর সাহায্যে, তো সেগুলোকে কিন্তু অ্যালকোহলিক জিনিস কিন্তু এখানে কিন্তু রাখা যাচ্ছে সেই হিসাবে। 3 নম্বর অপশন হচ্ছে বটলস মেড অফ ইট ক্যান বি রিসাইকেল ইন্টু আদার প্রোডাক্ট। তো এখান থেকে যেগুলো বটল তৈরি হচ্ছে, বোতল, সেগুলো কিন্তু রিসাইকেল করা যাচ্ছে, ভবিষ্যতে পুনরায় ব্যবহার করা যাচ্ছে। ঠিক আছে, আদার প্রোডাক্ট হিসাবে অন্যান্য যে সকল জিনিস তৈরিতে। এটা 3 নম্বর গেল। 4 নম্বরে আসছে দেখো আর্টিকেলস মেড অফ ইট ক্যান বি ইজিলি ডিসপোজড অফ বাই
ইনসিনারেশন উইদাউট কজিং গ্রিন হাউস গ্যাস এমিশনস। ঠিক আছে, এখান থেকে যে সকল এই আর্টিকেল দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে এবং সেগুলো কিন্তু যে কোনো সময় খুব দ্রুত এবং সহজে ডিসপোজ করা যাচ্ছে এবং উইদাউট কজিং গ্রিন হাউস গ্যাস এমিশন, মানে তার ফলে কিন্তু কোনো ধরনের গ্রিন হাউস গ্যাসও কিন্তু উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে, মানে সাস্টেইনেবিলিটি কিন্তু এর আছে, কোনো প্রবলেম নেই, মানে যেটা আমাদের প্রকৃতির উপর সেটা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, তো এটা কোয়েশ্চেন অ্যান্সার হবে হচ্ছে অপশানে 1 and 3। 1 আর 3 যে স্টেটমেন্ট সেটা হচ্ছে কারেক্ট হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেনের অপশান এ, 1 and 3। ওকে, তো এটা গেল, এটাও তো তোমার বুঝতে পারছো তোমার এনভায়রনমেন্টাল ইকোলজি রিলেটেড গেল, কিন্তু তারপরেও এটা যদি আরও ডিটেলসে বলা যায়, যেহেতু তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রিন হাউস বলছে, তো সেই হিসেবে এনভায়রনমেন্টাল ইকোলজির কিন্তু কোয়েশ্চেন এটা। ওকে, এরপর দেখো 7 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বার্ড। তো এর মধ্যে কোনটা পাখি নয় সেটা তোমার হচ্ছে চুজ করতে হবে। 1 নম্বরে আছে তোমার গোল্ডেন মাসির, 2 নম্বরে ইন্ডিয়ান নাইটজার, 3 নম্বরে স্পুন বিল, আর তারপর হচ্ছে 4 নম্বরে হচ্ছে তোমার হোয়াইট ইবিস। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন আনসার হবে এর মধ্যে কোনটা তোমার বার্ড মানে পাখি না। তো এখানে অপশন হবে হচ্ছে অ্যান্সার হচ্ছে এ, গোল্ডেন মেসাইড। ঠিক আছে, অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে। তো এইভাবে হচ্ছে তোমার কোশ্চেন 7 নম্বর গেল। কোশ্চেন নম্বর 8 দেখে আর যদি আমরা তাকাই, হুইচ অফ দ্য ফলোইং আর নাইট্রোজেন ফিক্সিং প্লান্টস। তো এর মধ্যে কোনটা নাইট্রোজেন ফিক্স করে আমাদের প্রকৃতিতে। তো অপশনগুলো দেখো রয়েছে 6টা টোটাল রয়েছে, আলফালফা, আমরনাথ, চিকপিয়া, ক্লোভার, পোর্সলেন, কুলফা আর কি। এর 6 নম্বর হচ্ছে তোমার স্পিনাস। ঠিক আছে, এখানে তোমার কারেক্ট অ্যান্সার কোটা অপশন হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ 1, 3, 4, মানে হচ্ছে আলফালফা, চিকপিয়া আর হচ্ছে ক্লোভার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ 8 নম্বর কোয়েশ্চেনের। এইবার হচ্ছে তোমার 9 নম্বর কোয়েশ্চেনে আসছি আমরা, এটাও কিন্তু এনভায়রনমেন্টের সাথে রিলেটেড তোমার আসছে। বায়োরক টেকনোলজি ইজ টকড অ্যাবাউট ইজ হুইচ অন অফ দ্য ফলোইং সিচুয়েশন। তো বায়োরক টেকনোলজির কথা বলা হচ্ছে যে কোন সিচুয়েশানে, সেটা তোমার এখানে খুঁজে বের করতে হবে। অপশন এ হচ্ছে তোমার রিস্টোরেশন অফ ড্যামেজ কোরাল রিফ। ঠিক আছে, সামুদ্রিক প্রবালের কথা এখানে কিন্তু বলা হচ্ছে, তো সেই হিসাবে কিন্তু তোমার এখানে রিস্টোরেশন করা হয় কী করে, যে ড্যামেজ যেগুলো কোরাল রিফ থাকে সেগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে। অপশন বি হচ্ছে তোমার দেখো ডেভেলপমেন্ট অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস ইউজিং প্লান্ট রিসার্চ। ঠিক আছে, বিল্ডিং ম্যাটেরিয়াল যেগুলো তৈরি হচ্ছে তোমার প্ল্যান্ট রিসার্চের জন্য। তারপর অপশন সি হচ্ছে তোমার আইডেন্টিফিকেশান অফ এরিয়াস ফর এক্সপ্লোরেশন এক্সট্রাকশন অফ শেল গ্যাস। ঠিক আছে, আইডেন্টিফিকেশান হচ্ছে এখানে যে এরিয়াতে তোমার শেল গ্যাসের এক্সট্রাকশন করা হয়, শেল গ্যাস তোলা হয়। ঠিক আছে, অপশন বি গেল। সি অপশনে আসছে তোমার আইডেন্টিফিকেশান অফ এরিয়াস ফর এক্সপ্লোরেশন অফ শেল গ্যাস, হ্যাঁ ওটা তো বললাম। তো তারপরে অপশন ডি হচ্ছে আসছে দেখো প্রোভাইডিং সল্ট লিক্স ফর ওয়াইল্ড অ্যানিমেলস ইন ফরেস্ট অ্যান্ড প্রোটেক্টেড এরিয়া। তো বন অথবা যে সকল প্রোটেক্টেড এরিয়া আছে সেইখানে যে সল্ট লিক্সগুলো থাকছে ওয়াইল্ড অ্যানিমেলস মানে বন্য যে সকল জীবজন্তুর জন্য সেখান থেকে। ঠিক আছে, সেটা বলা হচ্ছে। তো এখানে কোশ্চেন অ্যান্সার 9-এর হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ রেস্টোরেশন অফ ড্যামেজড কোরাল রিফ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ কোশ্চেন নাম্বার 9-এর। তো এবার হচ্ছে 10 নম্বর দিকে আমরা যাই, যে কোশ্চেন নাম্বার 10 আসছে। এটাও কিন্তু তোমার দেখো বায়োরক টেকনোলজির কথা বলছে, যেহেতু তোমার সেই হিসাবে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে ধরতে পারো, কিন্তু আবার এনভায়রনমেন্টাল ইকোলজি রিলেটেডও কিন্তু আছে। বেশিরভাগ যদি বলা হয় এনভায়রনমেন্টাল ইকোলজির কিন্তু কোশ্চেন এটা। ঠিক আছে, এরপর দেখো 10 নম্বর যদি আমরা যাই, দা মিয়াওয়াকি মেথড ইজ ওয়েল নোন ফর দ্য। মিয়াওয়াকি মেথডকে কী কাজে বলা হয়ে থাকে, কিসের জন্য বিখ্যাত? অপশন হচ্ছে এ প্রমোশন অফ কমার্শিয়াল ফার্মিং ইন অ্যাসিড অ্যান্ড অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড এরিয়া। তো অ্যারিড এবং সেমি অ্যারিড এরিয়াতে কমার্শিয়াল ফার্মিং বাণিজ্যিক যে সকল কৃষিকাজ হয় তার জন্য কিন্তু প্রমোশনের জন্য এটা ব্যবহার করা হয়। তো তারপর অপশন বি হচ্ছে ডেভেলপমেন্ট অফ গার্ডেন্স ইউজিং জেনেটিক্যালি মডিফাইড ফ্লোরা। তো জেনেটিক্যালি মডিফাইড যে সকল জিনিসগুলো আছে তো সেখানে তো এই গার্ডেন তৈরি করতে এখানে ইউজ করা হয়, মানে বাগান তৈরি করতে। অপশন সি আসছে ক্রিয়েশন অফ মিনি ফরেস্ট ইন আরবান এরিয়াস। ঠিক আছে, তো শহরাঞ্চলে তোমার যে সকল ছোট ছোট বন তৈরি করা হয় তো সেখানে তৈরি করতে এখানে ইউজ করা হয়। অপশন সি গেল। অপশন ডি হচ্ছে তোমার হারভেস্টিং ওয়াইল্ড এনার্জি অন কোস্টাল এরিয়াস অ্যান্ড অন সি এফ সারফেস। ঠিক আছে, তো তোমার হারভেস্ট করার জন্য মানে চাষ করার জন্য, এবং হচ্ছে যে সকল ওয়াইল্ড এনার্জি মানে হচ্ছে তোমার বায়ু থেকে যে আমরা বায়ু শক্তি তৈরি করি, এবং কোস্টাল এরিয়াসে এবং সি সার্ভিস মানে তোমার সমুদ্রের তটে এবং সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বায়ু শক্তি যে আমরা তৈরি করি সেখানে কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, হারভেস্টিং ওয়াইন এনার্জি মানে চাষের জন্য যেগুলো ইউজ করা হচ্ছে, মানে আলটিমেটলি আমাদের গ্রিন এনার্জির জন্য কিন্তু এটা কাজে লাগছে। তো সেটা এখানে অপশন নাম্বার 4-এ বলা হচ্ছে। কিন্তু এখানে
মাওয়া উইকি যে মেথড আছে এটা কিসের সাথে রিলেটেড, এটা হচ্ছে তোমার অপশন সি অ্যান্সার হবে, যে ক্রিয়েশন অফ মিনি ফরেস্ট ইন আরবান এরিয়াস। ঠিক আছে, শহর অঞ্চলে তোমার ছোটো বন তৈরির জন্য এটা কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এটাও তোমার এনভায়রনমেন্টাল ইকোলজির সাথে কিন্তু ডাইরেক্ট রিলেটেড তোমার কোশ্চেন। ওকে, তো এইভাবে কিন্তু 10 নম্বর কোশ্চেন গেল। এবার আসছে হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 11-এ, যে কনসিডার দ্য ফলোয়িং, আরোগ্য সেতু, কোইন, ডিজিলকার, দীক্ষা। ঠিক আছে, 4টে অপশন রয়েছে। হুইচ অফ দ্য অ্যাবভ আর বিল্ট অফ টপ ওপেন সোর্স অফ ডিজিটাল প্ল্যাটফর্ম। দেখো এটা পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোশ্চেন। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন। এখানে কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? অপশন বি 2, 3, 4। ঠিক আছে, এর মধ্যে কোনটা হচ্ছে টপ ওপেন সোর্স ডিজিটাল প্ল্যাটফর্ম হবে? অ্যান্সার হচ্ছে তোমার কোইন, ডিজিলকার আর দীক্ষা, অপশন বি। ঠিক আছে, 2, 3, 4। 11 নম্বর কোশ্চেন গেল। এরপর আসছে আমরা 12 নম্বর কোশ্চেনে, উইথ রেফারেন্স টু ওয়েব 3.0 কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। মানে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার উপর ভিত্তি করে তোমার অ্যাসাইনমেন্টটা করতে হবে। এটাও তোমার সায়েন্স অ্যান্ড টেকেরই কিন্তু কোশ্চেন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অপশন আছে দেখো, ওয়েব 3.0 টেকনোলজি এনাবেলস পিপল টু কন্ট্রোল দেয়ার ওন ডাটা। 3.0 টেকনোলজিতে মানুষেরা যাতে নিজেদের ডাটা নিজেই কন্ট্রোল করতে পারে, তো সেটা সেই সিস্টেম করা রয়েছে। অপশন নম্বর 2 হচ্ছে 3.0-তে যেটা বলা হবে, দেয়ার ক্যান বি ব্লক চেন বেসড সোশ্যাল নেটওয়ার্ক। যে সামাজিক গণমাধ্যমগুলো হবে সেটা হচ্ছে ব্লক চেন বেসড যে সিস্টেম বা প্রসিডিউর আছে তার উপর ভিত্তি করে হবে। অপশন বি এটা রয়েছে। অপশন সি রয়েছে দেখো, যে ওয়েব 3.0 ইজ অপারেটেড বাই ইউজার্স কালেকটিভলি রাদার দ্যান এ কোঅপারেশন। তো অপশন 3.0 যে প্যাটার্ন আছে এখানে, কোনো একটা সোশ্যাল মিডিয়া যে জায়েন্ট আছে বা কর্পোরেশন আছে সেটা কিন্তু তারা কন্ট্রোল করবে না, করবে হচ্ছে তোমার কালেকটিভলি, অনেকে মিলে একসাথে যুক্ত হয়ে তারপর হচ্ছে এই ডাটাগুলো কিন্তু কালেক্ট করা হবে। ইউজাররা কোনভাবে কী করছে, এবং অপারেটেড বাই ইউজার মানে ডাইরেক্ট কোনো কোম্পানি ইউজ করবে না। মানে যেরকম ধরো ফেসবুক, গুগল, পুরো এরা সব কোম্পানিগুলো আমাদের সব ডাটা নিচ্ছে, কিন্তু এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে ইউজাররা, মানে আমি তুমি যে উপভোক্তা, আমরাই কন্ট্রোল করতে পারবো যে কে কোন ডাটা নেবে কি নেবে না। ঠিক আছে, অপশন 3 এটা রয়েছে। তো এখানে কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? 3.0 ওয়েব 3.0-তে অপশনের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1, 2, 3। তিনটে স্টেটমেন্টই কিন্তু কারেক্ট। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে। 12 নম্বর কোশ্চেনটাও কিন্তু তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোশ্চেন আসছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। ওকে, তো এরপরে দেখো যে জিনিসটা রয়েছে, যে উইথ রেফারেন্স টু সফটওয়্যার ইন এ অ্যাজ এ সার্ভিস স্যাস, যেটা শর্টে বলা হয়, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তো এইখানে যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যে টার্মটা রয়েছে এর সাথে কোন টপিকগুলো রিলেটেড, মানে কোন লাইনগুলো? নাম্বার 1 হচ্ছে সাস বায়ার্স ক্যান কাস্টমাইজ দ্য ইউজার ইন্টারফেস অ্যান্ড ক্যান চেঞ্জ ডাটা ফিল্ড। ঠিক আছে, এরা হচ্ছে এই বায়াররা, মানে এই যে সাস বায়ার, এরা কিন্তু কোনো একজন ইউজার কোনটা যে ইউজার যে ডাটা ফিল্ডগুলো ইউজ করছে সেটা কোনভাবে ইউজ করছে এবং সেটা কীভাবে ইচ্ছার মতো কিন্তু চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু অপশান এটাই রয়েছে, মানে 1 নম্বর অপশান, সাস ইউজার্স ক্যান অ্যাক্সেস দেয়ার ডাটা থ্রু দেয়ার মোবাইল ডিভাইস। তো মোবাইল ডিভাইসের মাধ্যমে তারা তাদের নিজস্ব ডাটা কিন্তু কন্ট্রোল করতে পারবে বা দেখতে পারবে। অপশান 3-তে রয়েছে তোমার আউটলুক, হটমেইল অ্যান্ড ইয়াহু মেইল আর ফ্রম সাস। ঠিক আছে, এই যে আউটলুক, হটমেইল আর ইয়াহু আছে, এটা কিন্তু মেইলগুলো হচ্ছে তোমার সাসের বিভিন্ন অপশান। ঠিক আছে, বা বিভিন্ন দিক আর কি এর মধ্যে রয়েছে, ঠিক সেটা এখানে বলা হচ্ছে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। ঠিক আছে, তো এর মধ্যে কোনটাগুলো কারেক্ট? তো এখানে অপশান হচ্ছে অপশান ডি 1, 2, C, 3টে স্টেপই কিন্তু কারেক্ট, মানে 3টে যে ডায়লগ যেটা দেওয়া রয়েছে 3টে স্টেটমেন্টই কিন্তু কারেক্ট। ওকে, তো এইভাবে হচ্ছে তোমার 13 নম্বর কোশ্চেন আসছে। নেক্সট হচ্ছে আমরা দেখো 14 নম্বর কোশ্চেনে আসি, যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য আইডিয়া বিহাইন্ড দ্য ফাংশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম অফেন টকড অ্যাবাউট ইন মিডিয়া। ঠিক আছে, যে এই যে ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম, এটা যেহেতু আমাদের কিন্তু গণমাধ্যমে কিন্তু এটা কিন্তু এসছে, মিডিয়াতে এসছে, তো সেইগুলো কি সেটা বলা হচ্ছে। এটা অপশন হচ্ছে এ, দেখো যে হাইপারসনিক মিসাইল ইজ লঞ্চড ইনটু দ্য স্পেস টু কাউন্টার দ্য অ্যাস্ট্রয়েড অ্যাপ্রোচিং দ্য আর্থ অ্যান্ড এক্সপ্লোড ইন দ্য স্পেস। তো এখানে একটা হাইপারসনিক মিসাইলের কথা বলা হচ্ছে, যেটা কিন্তু স্পেসে মানে মহাকাশে কিন্তু এটা ছাড়া হচ্ছে, যেটা অ্যাস্টেরয়েড যেগুলো আসছে সারা পৃথিবীতে সেগুলোকে ধ্বংস করবে এবং সেটা পৃথিবী অবধি সেগুলো আসতে পারবে না। ঠিক আছে, মহাকাশে ধ্বংস হয়ে থাকবে। এটা হচ্ছে অপশান 1। অপশান 2 আসছে দেখো, দ্য স্পেস ক্রাফট ল্যান্ডস টু অ্যানাদার প্ল্যানেট আফটার মেকিং সেভারেল অরবিটাল মোশন। তো এখানে স্পেস ক্রাফটটা হচ্ছে অন্য একটা প্ল্যানেটে এখানে পৌঁছাবে এবং মেকিং সেভারেল অরবিটাল মোশন, তো বিভিন্ন ধরনের মোশন এখানে তৈরি করবে, এটা বোঝাচ্ছে অপশান বিতে। অপশান সি আসছে, যে এ মিসাইল ইজ পুট ইনটু দ্য স্টেবল অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ অ্যান্ড ডিঅরবিটস ওভার দ্য টার্গেট অন দ্য আর্থ। ঠিক আছে, তো এখানে
এখানে যেটা বলা হচ্ছে দেখো, এই মিসাইল ইজ পুট ইনটু স্টেবল, আচ্ছা অরবিটে হচ্ছে একটা মিসাইল তৈরি, অরবিটে হচ্ছে একটা তোমার মিসাইল সেট করা হবে, যেটা হচ্ছে সারা পৃথিবীর অ্যারাউন্ড ঘুরবে, চারিদিকে ঘুরবে এবং ডেট্রয়েটস ওভারে টার্গেট অফ দ্য, এবং আর্থে যেখানে যা টার্গেট করছে সেটার এগেনস্টে স্টেপ গ্রহণ করবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে অপশান সি রয়েছে। অপশন ডি রয়েছে তোমার স্পেস ক্রাফট মুভড অ্যালং এ কমেট উইথ দ্য সেম স্পিড অ্যান্ড প্লেসেস এ প্রুভ অন ইটস সারফেস, ঠিক আছে। দ্য স্পেস ক্রাফট যেটা রয়েছে এটা কমেটের সাথে একই সাথে মুভ করবে, মানে ঘুরবে চারিদিকে সেম স্পিডে, মানে একই গতিতে ঘুরবে, যেটা তোমার সারফেসের চারিদিক দিয়ে আর কি। তো এটাও কিন্তু তোমার দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন। তো এবার কিন্তু 14 নম্বর কোয়েশ্চেন কমপ্লিট হচ্ছে। এরপর যদি আমরা 15 নম্বর কোশ্চেনে যাই, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কনটেক্সট ইন উইচ দ্য টার্ম কিউবিট ইজ মেনশন। তো কিউবিট বলা হচ্ছে কোন টার্মের উপর ভিত্তি করে এবং এর মাধ্যমে কী বোঝাচ্ছে। অপশন এ দেখো ক্লাউড সার্ভিসের কথা বোঝাচ্ছে, অপশন 2 হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং কথা বোঝাচ্ছে, আর অপশন সি হচ্ছে ভিজিবল লাইট কমিউনিকেশন টেকনোলজির কথা বোঝাচ্ছে, অপশন ডি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজির কথা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এর মধ্যে কোনটা, তো 15 নম্বরে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, কোয়ান্টাম কম্পিউটিং কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। যে কিউবিআইটি যেটা রয়েছে দেখো এই যে টার্মটার সাথেও কিন্তু এখানে কিন্তু কানেক্ট রয়েছে অপশন বি, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু তুমি দেখতে পারো, তার মানে এই না যে সব জিনিস যে তোমার টার্মের সাথে ইউজফুল হবে বা টার্মের সাথে রিলেট করবে এরকম কোনো ব্যাপার নেই, টু দ্য পয়েন্টে কারেক্টটা তোমার জানতে হবে, তাহলে তুমি পারবে। এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট আসছি আমরা 16 নম্বর কোয়েশ্চেনে, যে কনসিডার দ্য ফলোয়িং কমিউনিকেশন টেকনোলজিস। কমিউনিকেশন টেকনোলজি নিয়ে গেলে বলতে হবে যে এক হচ্ছে তোমার ক্লোজ সার্কিট টেলিভিশনের কথা বলা হয়েছে, অপশন বি হচ্ছে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের কথা বলা হয়েছে, অপশন সি হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই হচ্ছে তিনটে অপশন রয়েছে। কোয়েশ্চেন হচ্ছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং আর কনসিডার্ড শর্ট রেঞ্জ ডিভাইসেস টেকনোলজিস। তো এর মধ্যে কোন কোন জিনিসটা হচ্ছে তোমার শর্ট রেঞ্জ ডিভাইসেস, মানে শর্ট এরিয়াতে তোমার যেটা ইউজ করা হয়ে থাকে বা টেকনোলজি। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, তিনটেই কিন্তু ইউজ করা হয়ে থাকে, যে ক্লোজ সার্কিট টেলিভিশন এটাও রয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এটা ইউজ করা হয়, আবার ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এটাও কিন্তু ইউজ করা হয়। তো পুরো তিনটেই কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার রয়েছে, ঠিক আছে। অপশন কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 1 2 3, ঠিক আছে। তো 16 নম্বর এভাবে গেল, এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোয়েশ্চেন। নেক্সট আসছে দেখো আমরা, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, বায়োফিল্মস ক্যান ফর্ম অন মেডিকেল ইমপ্লান্টস উইদিন হিউম্যান টিস্যুস, ঠিক আছে। বায়োফিল্মস তৈরি করা যাবে হচ্ছে তোমার হিউম্যান টিস্যুর উপর মধ্যে, হ্যাঁ হিউম্যান টিস্যু দিয়ে, ঠিক আছে, এবং এটা মেডিকেল ইমপ্লান্ট করা হবে। বায়োফিল্মস ক্যান ফর্ম অন ফুড অ্যান্ড ফুড প্রসেসিং সার্ভিস। তো এটা ফুডও তৈরি করতে পারে বায়োফিল্মস, এবং ফুড প্রসেসিংও কিন্তু এখান থেকে হতে পারে, ঠিক আছে, এবং খাদ্য প্রক্রিয়াকরণ। বায়োফিল্মস ক্যান এক্সিবিট অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। তো এখানে বায়োফিল্মস কিন্তু এক্সিবিট করে অ্যান্টিবায়োটিককে, ঠিক আছে। এটা হচ্ছে অপশন 3 রয়েছে। তো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস গিভেন অ্যাবভ আর কারেক্ট। তো এর মধ্যে কোনটা তোমার কারেক্ট রয়েছে অ্যান্সার, তো অপশন হচ্ছে সি, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, তোমার 1 2 3 মানে তিনটে স্টেটমেন্টই কিন্তু এখানে কারেক্ট, ঠিক আছে। তো তোমার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেনের অপশন ডি 1 2 3, ওকে। তো এইভাবে হচ্ছে 17 নম্বর কোয়েশ্চেন। তো এটাও কিন্তু তোমার যদি দেখা হয় তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড সাথে আসছে। নেক্সট আসছে দেখো 18 নম্বর কোয়েশ্চেন, যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন রেসপেক্ট অফ প্রোবায়োটিক্স। তো প্রোবায়োটিকের উপর ভিত্তি করে এখানে কোয়েশ্চেনটা। তো প্রোবায়োটিক্স আর মেড অফ বোথ ব্যাকটেরিয়া অ্যান্ড ইয়েস্ট। তো ব্যাকটেরিয়া এবং ইয়েস্ট দুটো একসাথে মিক্সড করে কিন্তু প্রোবায়োটিক বানানো হয়, এটা বলা হচ্ছে। দ্য অর্গানিজমস ইন প্রোবায়োটিক আর ফাউন্ড ইন ফুডস উই ইনজেস্ট। তো প্রোবায়োটিকে যেখানে আমরা পাই ফুডের মধ্যে, ঠিক আছে, মানে খাবারের মধ্যে, উই ইনজেস্ট মানে যেটা আমরা হজম করছি, বাট দে ডু নট ন্যাচারালি অকার ইন আওয়ার গাট। কিন্তু এটা জেনারেলি কিন্তু তৈরি হয় না, তো সেটা এখানে বলা হচ্ছে ন্যাচারালি আর কি, প্রাকৃতিকভাবে। তো প্রোবায়োটিক্স হেল্প ইন দ্য ডাইজেশন অফ মিল্ক সুগার্স। তো প্রোবায়োটিক হচ্ছে আমাদের সাহায্য করে দুধ এবং যে চিনি এগুলো কিন্তু ডাইজেস্ট করতে, মানে হজম করতে, ঠিক আছে। একটা 3 নম্বর অপশন রয়েছে। তো এখন হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবভ ইজ আর কারেক্ট। তো এটা হচ্ছে তোমার অপশন সি হবে 1 and 3 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার অপশন সি, ঠিক আছে। তো সেই ব্যাপারটা গেল, এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের সাথে রিলেটেড আসছে। আর এটা বেসিক্যালি তোমার এনসিআরটি টাইপের কিন্তু কোয়েশ্চেন, ঠিক আছে, এনসিআরটি থেকে নেওয়া। নেক্সট আসছে তোমার কোয়েশ্চেন নম্বর 19, ইন দ্য কনটেক্সট অফ ভ্যাকসিন ম্যানুফ্যাকচার টু প্রিভেন্ট কোভিড-19 প্যান্ডেমিক কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এটাও তোমার কিন্তু বেসিক্যালি তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিও ধরতে পারো, আবার কারেন্ট অ্যাফেয়ার্সও ধরতে পারো, ঠিক আছে। যে কোয়েশ্চেনটা, তো কোভিড-19 প্যান্ডেমিকের উপর বলা হচ্ছে ভ্যাকসিনের বিপরীতে, ভ্যাকসিনের পক্ষে। তো কোয়েশ্চেন অপশন রয়েছে দেখো, দ্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রডিউস কোভিড-19 ভ্যাকসিন নেম কোভিশিল্ড ইউজিং
mRNA প্ল্যাটফর্ম। তো আমাদের সিরাম ইনস্টিটিউট থেকে কোভিড-19 ভ্যাকসিন তৈরি করে নাম ছিল হচ্ছে কোভিশিল্ড mRNA প্ল্যাটফর্ম ইউজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে স্পুটনিক 5 ইজ ম্যানুফ্যাকচার্ড ইউজিং ভেক্টর বেস প্ল্যাটফর্ম। স্পুটনিক 5 হচ্ছে ভেক্টর বেস প্ল্যাটফর্ম থেকে ফলো করে তৈরি করা হয়েছে। তো এটা কিন্তু রাশিয়ার জিনিস, যেটা আমরা জানি যে স্পুটনিক নামের। তারপর হচ্ছে কোভ্যাক্সিন ইজ অ্যান ইনঅ্যাক্টিভেটেড প্যাথোজেন বেসড ভ্যাকসিন। এটা হচ্ছে তোমার প্যাথোজেন বেসড ভ্যাকসিন, যেটা কোভ্যাক্সিনের কথা বলা হচ্ছে। তোর মধ্যে কারেক্ট অ্যান্সার হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন আর কারেক্ট। তো এখানে অপশন 2 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে অপশন বি 2 অ্যান্ড 3 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবে হচ্ছে এটাও কিন্তু তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের সাথে রিলেটেড কোয়েশ্চেন। ওকে, নেক্সট আসছি হচ্ছে আমরা 20 নম্বর কোয়েশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেনে কী কোয়েশ্চেন আছে দেখো। 20 নম্বর কোয়েশ্চেনে আছে যে ইফ এ মেজর সোলার স্টর্মের কথা বলা হচ্ছে, রিচেস দ্য আর্থে পৌঁছায়, হুইচ অফ দ্য ফলোয়িং আর পসিবল এফেক্টস অন দ্য আর্থ। তো মানে পৃথিবীতে তখন কী অবস্থা, সিচুয়েশন তৈরি হবে কি। তো এটা কিন্তু তোমার ডাইরেক্ট তুমি বলতে পারো যে জিওগ্রাফির কোয়েশ্চেন। জিপিএস অ্যান্ড নেভিগেশন সিস্টেম কুড ফেল, জিপিএস এবং নেভিগেশন কাজ করা বন্ধ করে দেবে। সুনামিস কুড অকার অ্যাট ইকুয়েটরাল রিজিয়ন্স, তো ইকুয়েটরে তোমার সুনামি শুরু হতে পারে। পাওয়ার গ্রিডস কুড বি ড্যামেজ, পাওয়ার গ্রিডগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ইন্টেন্স অরাস কুড অকার ওভার মাচ অন দ্য আর্থ, তো পৃথিবীর বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন অরাস দেখা যেতে পারে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। ফরেস্ট ফায়ার্স কুড টেক প্লেস ওভার মাচ অফ দ্য প্ল্যানেট, তো পৃথিবীর বিভিন্ন অংশে যেখানে ফরেস্ট রয়েছে মানে বন বা জঙ্গল রয়েছে সেখানে কিন্তু আগুন ধরে যেতে পারে। অরবিটস অফ দ্য স্যাটেলাইট কুড বি ডিস্টার্ব, তো বিভিন্ন যেগুলো স্যাটেলাইট রয়েছে তোমার অরবিটে, তো সেগুলো কিন্তু ডিস্টার্ব হতে পারে সেখানে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার শর্টওয়েভ রেডিও কমিউনিকেশন অন দ্য এয়ারক্রাফট ফ্লাইং ওভার পোলার রিজিয়ন কুড বি ইন্টারাপ্টেড, ঠিক আছে। শর্টওয়েভ রেডিও কমিউনিকেশন এখানে আসতে পারে, যার ফলে এয়ারক্রাফট ফ্লাইং করছে তোমার পোলার রিজিয়নে, মানে পোলার রিজিয়নে তোমার এগুলো যে এয়ারক্রাফট ফ্লাইং করছে সেখানে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে তোমার 7টা অপশান। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, 1 3 4 6 7, অপশন সি, অপশন 6 1 3 4 6 7, 1 3 4 6 7 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো এগুলো তুমি অপশনগুলো দেখতে পারলে তুমি বুঝতে পারছো যে কোন কোন জিনিসগুলো রয়েছে, কারণ এখানে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো তোমার এক্সাম হলে ওই জিনিসগুলো প্রত্যেকটা পড়তে হচ্ছে অপশন, তারপর সেগুলো ভেবে তারপর হচ্ছে কাজ করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর এগুলো কিন্তু কমন আসার কোনো সিনই নেই। তো এটাও কিন্তু তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে কিন্তু এটা রিলেটেড। তো এবার হচ্ছে আমরা 21 নম্বর কোশ্চেনের দিকে দেখি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তো অপশন 1 হচ্ছে মানে 1 নম্বর অপশন যেটা রয়েছে যে পারসুয়েন্ট টু দ্য রিপোর্ট অফ এইচ.এন. সান্যাল কমিটি দ্য কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971 ওয়াজ পাসড। তো এটা আমরা দেখেই ডাইরেক্ট বুঝতে পারছি এটা কিন্তু আমাদের পলিটিক্স সেকশনে কিন্তু কোশ্চেন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। 1 নম্বর গেল। তো এখানে তোমার এইচ.এন. সান্যাল কমিটির কথা বলা হচ্ছে, যেটা কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971 কথা এখানে বলা হচ্ছে যে এই সময় পাস করা হয়েছিল। অপশন নম্বর 2তে দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এম্পাওয়ার্স দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট টু পানিশ দ্য কন্টেম্পট অফ দেমসেলফ, ঠিক আছে। তো আমাদের ভারতের সংবিধান অনুযায়ী যে সর্বোচ্চ আদালত আছে এবং যে উচ্চ আদালত আছে সেখানে সেটা কিন্তু পানিশ করছে এই কন্টেম্পটকে, ঠিক আছে, মানে যে কন্টেম্পট অফ কোর্ট করছে তাকেই নির্দিষ্ট করে, ঠিক আছে। 2 নম্বর অপশন গেল। 3 নম্বর কোয়েশ্চেন আসছে, অপশন আসছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স সিভিল কন্টেম্পট অ্যান্ড ক্রিমিনাল কন্টেম্পট। তো আমাদের সংবিধান সিভিল কন্টেম্পট কোনটা আর ক্রিমিনাল কন্টেম্পট কোনটা সেটাকে কিন্তু ডিটেলসে ডিফাইন করে দিয়েছে, মানে বলে দিয়েছে। অপশন নম্বর 4-এ আসছে ইন ইন্ডিয়া দ্য পার্লামেন্ট ইজ ভেস্টেড উইথ দ্য পাওয়ার্স টু মেক লস অন কন্টেম্পট অফ কোর্ট। তো আমাদের ভারতবর্ষে পার্লামেন্টে মানে সংসদে কিন্তু পুরো সম্পূর্ণ পাওয়ার রয়েছে যে কীভাবে তোমার কন্টেম্পট অফ কোর্ট যে কন্টেম্পট অফ কোর্ট যে তোমার সিস্টেমটা রয়েছে তার উপর ভিত্তি করে ল তৈরি করা, ঠিক আছে, এবং এটা পার্লামেন্টেই করতে পারে, ঠিক আছে। তো এইবার হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস গিভেন অ্যাবভ আর কারেক্ট। তো এর মধ্যে তোমার কোনটা অপশনটা ঠিক হবে। তো কারেক্ট অপশন হচ্ছে অপশন বি 1 2 আর 4, 1 2 আর 4 হচ্ছে কারেক্ট হবে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 21 নম্বরে গেল। নেক্সট আসছে তোমার 22 নম্বর কোয়েশ্চেন, এটা তো পলিটি গেল। নেক্সট আসছে তোমার উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো ভারতের উপর ভিত্তি করে তোমার যে স্টেটমেন্ট বলা হচ্ছে সেগুলো দেখতে হবে যে গভর্নমেন্ট ল অফিসার্স অ্যান্ড লিগাল ফার্ম আর রিকগনাইজড অ্যাজ অ্যাডভোকেট, ঠিক আছে, মানে যারা সরকারি যারা ল অফিসার আছে এবং বিভিন্ন লিগাল ফার্মের আছে যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে হচ্ছে তোমার অ্যাডভোকেট হিসাবে রিকগনাইজ করা হয়, দেখা হয়। বাট কর্পোরেট লয়ার, তো যেগুলো যারা বিভিন্ন কর্পোরেটের যারা লয়ার আছে এবং পেটেন্ট যারা অ্যাটর্নি রয়েছে তাদের কিন্তু অ্যাডভোকেট হিসাবে দেখা হয় না, ঠিক আছে। এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ডে হচ্ছে বার কাউন্সিল হ্যাভ দ্য পাওয়ার টু লে ডাউন দ্য রুলস
রিলেটিং টু লিগাল এডুকেশন অ্যান্ড রিকগনিশন অফ ল কলেজ। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার বার কাউন্সিল যেটা আছে আমাদের দেশের বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এরা ওদের কিন্তু সম্পূর্ণ পাওয়ার রয়েছে যে তারা ঠিক করবে যে লিগাল এডুকেশনের সাথে যেগুলো রিলেটেড এবং কাকে কোন কোন কলেজকে রিকগনিশন করা হবে ল কলেজ হিসেবে, এটা সম্পূর্ণভাবে তারা ঠিক করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অপশন নম্বর বি গেল। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট, তো এখানে হচ্ছে অপশন 2 হচ্ছে কারেক্ট, মানে হচ্ছে অপশন বি যেটা 2 অনলি, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন, এটাও তোমার কিন্তু ডাইরেক্ট পলিটির কোশ্চেন কিন্তু চলে আসছে। পলিটি কোশ্চেন আবার ল ঘেঁষা, ঠিক আছে, ল এর সাথে রিলেটেডগুলো ডাইরেক্ট, যদি সেই হিসাবে তুমি দেখো যে ডাইরেক্ট তুমি যদি সাবজেক্ট ওয়াইজ তুমি সেই হিসাবে দেখো। ওকে, নেক্সট আসছি আমরা 23 নম্বর কোশ্চেনে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এ বিল অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন রিকোয়ার্স এ প্রায়োর রিকমেন্ডেশন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো একটা বিলকে যদি তোমার পাস করতে হয়, তো বা অ্যামেন্ড করতে হয় মানে সংশোধন করতে হয়, তাহলে কিন্তু তোমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের রাষ্ট্রপতি তোমার কিন্তু রিকমেন্ডেশন দরকার। ঠিক আছে, অপশন মানে কন্ডিশন 1 গেল। কন্ডিশন 2 আসছে, হোয়েন এ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ইজ প্রেজেন্ট টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো যখন একটা সংবিধান সংশোধন বিল আমাদের ভারতের রাষ্ট্রপতির সামনে পেশ করা হয়, ইট ইজ অবলাইজড ফর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু গিভ হিজ অর হার অ্যাসেন্ট। তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে ধরে নেওয়া হয় যে তার কী ধরনের এখানে মন্তব্য আছে বা হ্যাঁ বা না, তো সেটা জিনিস কিন্তু মানে তার কনসেন্ট এখানে দরকার। ঠিক আছে, হ্যাঁ বা না এখানে কনসেন্ট এখানে দরকার। ঠিক আছে, অপশন 2 গেল। অপশন 3তে আসছে দেখো, এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল মানে হচ্ছে সংবিধান সংশোধন যে বিল আসছে মাস্ট বি পাসড বাই লোকসভা এবং রাজ্যসভা। তো বোধ লোকসভা এবং রাজ্যসভা থেকে কিন্তু পাস হতে হবে এবং সেটা স্পেশাল মেজরিটি নিয়ে। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইজ নো প্রভিশন ফর জয়েন্ট সেটিং, এবং সেখানে জয়েন্ট সেটিংয়ের কোনো কথাই উল্লেখ থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে অপশন সি গেল। তাহলে এখানে কারেন্ট অ্যাকশন কোনটা, তো অপশন বি 2 and 3 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, অপশন বি 2 and 3 অনলি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট পলিটি কোশ্চেন আমাদের লক্ষ্মীকান্তের। নেক্সট হচ্ছে আমরা 24 নম্বর কোশ্চেনে যাচ্ছি যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্লাসিফাইজ দ্য মিনিস্টার ইনটু 4 র্যাঙ্কস। তো আমাদের ভারতের সংবিধান মিনিস্টারদের 4 ভাগে ভাগ করেছে 4টে র্যাঙ্কে। এক হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার হিসাবে, মিনিস্টার অফ স্টেট, তারপর হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট চার্জ, তারপর হচ্ছে মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার। তো এই হচ্ছে টোটাল 4 স্টাইলে ভাগ করা হয়েছে, যেটা আমাদের ভারতের সংবিধানে বলা হয়েছে। এটা 1 নম্বর গেল টার্মস। 2তে আসছে দেখো, 2 নাম্বার অফ মিনিস্টার্স ইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। তো ইউনিয়ন গভর্নমেন্টে কিন্তু 2 ধরনের মন্ত্রী থাকছে। একজন হচ্ছে তোমার প্রধানমন্ত্রী, শ্যাল নট এক্সিড 15% অফ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন লোকসভা। দ্য প্রাইম মিনিস্টার, এখানে প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, শ্যাল নট এক্সিড 15% অফ দ্য টোটাল মেম্বার অফ দ্য লোকসভা। তো লোকসভায় যারা রয়েছে তো সেখানে কিন্তু 50%-এর 15%-এর বেশি কিন্তু এক্সিড করা এখানে যাবে না। ঠিক আছে, প্রাইম মিনিস্টারকে সহ মানে প্রধানমন্ত্রীকে সহ, এই হচ্ছে তোমার অপশন দেওয়া রয়েছে। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট। ঠিক আছে, অপশন বি হচ্ছে 2 অনলি, এটাই হচ্ছে 2 নম্বর অপশনই হচ্ছে কারেক্ট এখানে। ঠিক আছে, ডাইরেক্ট পলিটির কিন্তু কোয়েশ্চেন এখানে। এবার হচ্ছে তোমার 25 নম্বরের দিকে আমরা তাকাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর দ্য এক্সক্লুসিভ পাওয়ার অফ লোকসভা। তো লোকসভার এখানে ডাইরেক্ট কোনটা এক্সক্লুসিভ পাওয়ার এখানে রয়েছে। 1 নম্বর টার্মসে দেওয়া রয়েছে টু র্যাটিফাই দ্য ডিক্লারেশন অফ ইমার্জেন্সি। তো ইমার্জেন্সি মানে হচ্ছে জরুরি অবস্থার ডাইরেক্ট ডিক্লারেশন দেওয়া। অপশন 2 নম্বর ডায়লগ রয়েছে টু পাস এ মোশন অফ নো কনফিডেন্স এগেন্স্ট দ্য কাউন্সিল অফ মিনিস্টার। তো কাউন্সিল অফ মিনিস্টার যারা আছে তাদের এগেনস্টে নো কনফিডেন্স মোশনে বলা। ঠিক আছে, পাস করা আর কি। টু ইমপিচ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে তো 3 নম্বর স্টেটমেন্ট, যে ভারতের যে রাষ্ট্রপতি আছে তাকে ইমপিচ করা। ঠিক আছে, তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া। অপশনে করতে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি 2 অনলি, টু পাস এ মোশন অফ নো কনফিডেন্স এগেনস্ট দ্য কাউন্সিল অফ মিনিস্টার, এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট পলিটি কোশ্চেন এম লক্ষ্মীকান্ত। এবার হচ্ছে তোমার 26 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই, যে উইথ রেফারেন্স টু দ্য অ্যান্টি ডিফেকশন ল ইন ইন্ডিয়া। তো আমাদের ভারতে যে অ্যান্টি ডিফেকশন ল আছে তো তার উপর ভিত্তি করে কোন কোন স্টেটমেন্টটা কারেক্ট। ফার্স্ট যেটা রয়েছে দ্য ল স্পেসিফাইজ দ্যাট দ্য নমিনেটেড লেজিসলেটর ক্যান নট জয়েন এনি পলিটিক্যাল পার্টি। যে দ্বারা নমিনেটেড করা হচ্ছে লেজিসলেটরদের, তারা কিন্তু একটা যে কোনো একটা পলিটিক্যাল পার্টিতে কিন্তু জয়েন করতে পারবে না 6 মাসের মধ্যে বিন অ্যাপয়েন্টেড টু দ্য হাউস। তো যখন হাউস থেকে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সে, তো 6 মাসের মধ্যে কিন্তু অন্য কোথাও সে পলিটিক্যাল পার্টিতে কিন্তু সে জয়েন করতে পারবে না। দ্য ল ডাজ নট প্রোভাইড এনি টাইম ফ্রেম উইদিন হুইচ দ্য প্রিজাইডিং অফিসার টু ডিসাইড এ ডিফেকশন কেস। তো এখানে 2 নম্বর স্টেটমেন্ট বলছে যে আমাদের যে আইন রয়েছে তো আইন অনুসারে কিন্তু এখানে একটা নির্দিষ্ট কিন্তু টাইম লিমিট কিন্তু এখানে বলে দেয়নি, যেখানে প্রিজাইডিং অফিসারদের ডিফেকশন করা হবে না। ঠিক আছে, অপশন দুটো রয়েছে, তো এর মধ্যে কোনটা কারেক্ট। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ কারেক্ট। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 2 অনলি। ঠিক আছে, এখানে তোমার কিন্তু 2 নম্বর অপশানে কিন্তু এখানে কারেক্ট।
ডাইরেক্ট পলিটি কোশ্চেন এখানে লক্ষ্মীকান্তের। তো এরপরে দেখো আমরা 27 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেখো তো 27 নম্বর কোশ্চেনে কী রয়েছে, তো 27 নম্বর কোশ্চেন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তো এখানে একটা স্টেটমেন্ট দিয়ে রয়েছে, তার উপর ভিত্তি করে তোমার এখানে করতে হবে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এটাও কিন্তু তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু পলিটির কোশ্চেন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড সলিটর জেনারেল অফ ইন্ডিয়া আর দ্য অনলি অফিসার্স গভর্নমেন্ট হু আর অ্যালোটেড টু পার্টিসিপেট ইন দ্য মিটিং অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তো পার্লামেন্ট অফ ইন্ডিয়াতে যে সকল মানে আমাদের সংসদের যে মিটিংগুলো হয় সেখানে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এবং হচ্ছে সলিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই যে দুই অফিসার আছে শুধুমাত্র এনাদেরকেই হচ্ছে এখানে পার্টিসিপেট করতে দেওয়া হয়, মানে অংশগ্রহণ করতে দেওয়া হয় মিটিংয়ের সময়। ফার্স্ট নম্বর গেল। 2 নম্বর যেটা বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতের সংবিধান অনুসারে দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সাবমিটস হিজ রেজিগনেশন হোয়েন দ্য গভর্নমেন্ট হুইচ অ্যাপয়েন্টেড হিম রিজাইন্স। তো এখানে ভারতের সংবিধান অনুসারে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যখন তার রেজিগনেশন মানে যখন উনি চাইছে যে উনি আর চাকরি করবেন না, রেজিগনেশন দেবেন, তো তখন যে গভর্নমেন্টের কাছ থেকে উনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন তাকেই হচ্ছে সেই রেজিগনেশনটা দেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে 2 নম্বর অপশনে বলা হচ্ছে। তো এখানে কিন্তু খুবই সহজে আর কি কোয়েশ্চেনটা, হুইচ অফ দ্য স্টেটমেন্টস গিভেন অ্যাবভ ইজ আর কারেক্ট। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, নাইদার 1 নট 2। ঠিক আছে, সিম্পল হইতে বেশি এক্সেসিভ লেভেলে চলে গেছে তাই না, তো সেই হিসাবে কিন্তু অপশন কিন্তু এখানে তুমি পড়লেই বুঝতে পারবে একদম বেসিক যে নাইদার 1 নট 2। ঠিক আছে, এটা গেল হচ্ছে তোমার 27 নম্বর কোয়েশ্চেন। নেক্সট আসছে হচ্ছে আমরা 28 নম্বর কোয়েশ্চেনে, পলিটির কোয়েশ্চেন এটা। তো উইথ রেফারেন্স টু দ্য রিটস ইস্যুড বাই দ্য কোর্টস ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো আমাদের ভারতের যে আদালত আছে তো তাদের হিসাবে যে রিটগুলো দেওয়া হয় তো সেই রিটের উপর কী কী সেগুলো বলেছে এখানে স্টেটমেন্টগুলো দেখো। নাম্বার 1, ম্যান্ডামাস উইল নট বি এগেনস্ট এ প্রাইভেট অর্গানাইজেশন আনলেস ইট ইজ ইন্ট্রাস্টেড উইথ এ পাবলিক ডিউটি। তো ম্যান্ডামাস কখনোই কিন্তু কোনো ধরনের কোনো প্রাইভেট অর্গানাইজেশনের উপর মানে বেসরকারি প্রতিষ্ঠানের উপর করা যাবে না যতক্ষণ না সেটা পাবলিক ডিউটির এগেনস্টে যাচ্ছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। নাম্বার 2 গেল, নাম্বার 1 গেল, নাম্বার 2 আসছে দেখো, ম্যান্ডামাস উইল নট লাই এগেনস্ট এ কোম্পানি। ম্যান্ডামাস কখনো একটা কোম্পানির এগেনস্টে মিথ্যা বলবে না, ইভেন দো ইট মে বি এ গভর্নমেন্ট কোম্পানি, যদি সেটা গভর্নমেন্ট কোম্পানি হয় তারপরেও। নাম্বার 3 হচ্ছে এনি পাবলিক মাইন্ডেড পারসন ক্যান বি এ পেটিশনার। তো এখন যে কেউ পাবলিক মাইন্ডেড পারসন হচ্ছে তোমার পেটিশন করতে পারে টু মুভ টু এ কোর্ট টু অবটেন দ্য রিট অফ কোয়ারেন্টিও। ঠিক আছে, তো যে কোনো আদালতে সে গিয়ে তো সে কোয়ারেন্টিও কিন্তু যে রিটের মধ্যে যেটা একটা অপশন আছে যে আমরা যে টোটাল যে রিটগুলো আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে তোমার কোয়ারেন্টিও, তো সেই কোয়ারেন্টিও কিন্তু করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে 3 নম্বর অপশনে রয়েছে। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ কারেক্ট। তো এর মধ্যে যে 3টি অপশন দেওয়া রয়েছে তো তার মধ্যে কোনটা কারেক্ট, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে অপশন 1 অ্যান্ড সি। ঠিক আছে, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, সি অপশন 1 অ্যান্ড সি অনলি। ওকে, এবার হচ্ছে আমরা 2019-এ যাই। 29-এ উইথ রেফারেন্স টু আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো এখানে আয়ুষ্মান ভারতের ডিজিটাল মিশনের কথা এখানে বলা হচ্ছে যে প্রাইভেট অ্যান্ড পাবলিক হসপিটাল মাস্ট অ্যাডপ্ট ইট। প্রাইভেট এবং পাবলিক যে সকল সরকারি এবং বেসরকারি যে সকল হাসপাতাল তাদের দুজনকে এখানে অ্যাডপ্ট করতে হবে। অ্যাজ ইট এইমস টু অ্যাচিভ ইউনিভার্সাল হেলথ কভারেজ। তো এটা সার্বজনীন যে স্বাস্থ্য কভারেজ কিন্তু এটা করা হচ্ছে। এভরি সিটিজেন অফ ইন্ডিয়া শুড বি পার্ট অফ ইট আলটিমেটলি। তো আমাদের ভারতের প্রত্যেকজন কিন্তু যে সিটিজেন নাগরিক রয়েছে তাদের সবাইকে কিন্তু এর পার্টে অন্তর্গত করা হবে। 3 নম্বর আসছে ইট হ্যাজ স্টিমলেস পোর্টেবিলিটি অ্যাক্রস দ্য কান্ট্রি। ঠিক আছে, তো এখানে কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু পোর্টেবিলিটি রয়েছে, তো সেই সুবিধার এখানে কথা এখানে বলা হয়েছে। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন এবং আর কারেক্ট। তো এই যে স্টেটমেন্টগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে কোনটা কারেক্ট, এখানে অপশন বি 3 অনলি। ঠিক আছে, মানে ইট ইজ স্টিমলেস পোর্টেবিলিটি অ্যাক্রস দ্য কান্ট্রি। ঠিক আছে, তো তার মানে ওই দুটোও কিন্তু উপরে হাইপার লেভেলের ইনক্লুশনের কথা বলছে, তো সেই জিনিসটাও দেখেও কিন্তু চুজ করতে হবে, সেই ব্যাপারটা এখানে আছে। তো এটা কিন্তু বেসিক্যালি তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু কোশ্চেন আসছে ডাইরেক্ট। ঠিক আছে, এবং যোজনাটা দেখো আয়ুষ্মান ভারত কিন্তু আজকের না, বহু বছর আগের, তো সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে। তো তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সকল যোজনা আছে তো সেই জিনিসগুলো কিন্তু খুবই ভাইটাল। ওকে, এরপরে দেখো আমরা 30 নম্বর কোশ্চেনে যাচ্ছি যে উইথ রেফারেন্স টু ডেপুটি স্পিকার অফ লোকসভা। তো এখানে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট।
তো ডেপুটি স্পিকার মানে এখানে পলিটিক কিন্তু কথা এখানে বলা হচ্ছে। নাম্বার 1, অ্যাজ পার দ্য রুলস অফ প্রসিডিওর অফ কন্ডাক্ট ইন বিজনেস ইন লোকসভা, তো লোকসভায় কিন্তু যেটা কন্ডাক্ট অফ বিজনেস তৈরির যে সিস্টেমের কথা বলা হচ্ছে, দ্য ইলেকশন অফ ডেপুটি স্পিকার শ্যাল বি হেল্ড অন সাচ ডেট অ্যাট স্পিকার মে ফিক্স, তো স্পিকার যেদিন ডেট ফিক্স করবে সেদিন হচ্ছে ডেপুটি স্পিকারের জন্য ইলেকশন হবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে দেয়ার ইজ এ ম্যান্ডেটরি প্রভিশন দ্যাট দ্য ইলেকশন অফ এ ক্যান্ডিডেট অ্যাজ ডেপুটি স্পিকার অফ লোকসভা শ্যাল বি ফ্রম আইদার অর প্রিন্সিপাল অপোজিশন পার্টি অর দ্য রুলিং পার্টি, তো লোকসভার যে ডেপুটি স্পিকার যাকে চুজ করা হবে তো সে রুলিং পার্টি থেকেও একজন হবে অথবা যে অপোজিশন মেইন পার্টি আছে সেখান থেকে হবে, তো সেটার কথা এখানে বলা হচ্ছে, ম্যান্ডেটরি প্রভিশনের কথা এখানে বলা হচ্ছে। নাম্বার 3 আসে দ্য ডেপুটি স্পিকার হ্যাজ দ্য সেম পাওয়ার অ্যাজ অফ দ্য স্পিকার হোয়াইল প্রিজাইডিং ওভার দ্য সিটিং অফ দ্য হাউস অ্যান্ড নো আপিলস লাইস এগেনস্ট হিজ রুলিং, ঠিক আছে। তো ডেপুটি স্পিকারের কথা বলা হচ্ছে যে একে সেম পাওয়ার কিন্তু দেওয়া হবে স্পিকারের যেরকম রয়েছে, এবং সেম হাউসে কিন্তু তারা সিট বসবে, এবং নো আপিল লাইস এগেনস্ট দ্য রুলিং, তো রুলিং এগেনস্টে কোনো কিন্তু আপিল করা যাবে না, তো সেই কথা এখানে বলা হচ্ছে। নাম্বার 4 আসছে দেখো দ্য ওয়েল এস্টাবলিশমেন্ট পার্লামেন্টারি প্র্যাকটিস, তো যেটা পার্লামেন্টারি প্র্যাকটিস যেটা ওয়েল এস্টাবলিশড রয়েছে রিগার্ডিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ডেপুটি স্পিকার, তো ডেপুটি স্পিকারের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে নিয়োগ সম্পর্কে ইজ দ্যাট দ্য মোশন ইজ মুভড বাই দ্য স্পিকার, তো এটা স্পিকারের কাছে এই মোশনটা যাবে অ্যান্ড ডিউলি স্কল্ডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, এবং সেটা বকুনি দেওয়া হবে প্রাইম মিনিস্টারের দ্বারা, তো সেটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট, তো এখানে কোয়েশ্চেনে মানে কোনটার মধ্যে ঠিক, অপশন হচ্ছে এ কারেক্ট অ্যান্সার, 1 and C অনলি, মানে 1 and C তে যেটা আমরা অপশন বললাম সেটা হচ্ছে কারেক্ট হবে এখানে। ওকে, তো এইভাবে হচ্ছে তোমার 30 নম্বর কোয়েশ্চেন গেল, এটা কিন্তু কোর পলিটির কোয়েশ্চেন, ঠিক আছে। 30 নম্বর গেল। এরপর হচ্ছে তোমার 31 নম্বর আসছে র্যাপিড ফিন্যান্সিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি আর রিলেটেড টু দ্য প্রভিশন অফ লেন্ডিং হুইচ অফ দ্য ফলোয়িং, তো এটা বেসিক্যালি আমরা বুঝতে পারছি ইন্ডিয়ান ইকোনমি পার্টের কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে অপশন দেওয়া রয়েছে তোমার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কথা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কথা, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টের কথা, অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স ইনস্টিটিউট ইনিশিয়েটিভ, আর অপশন ডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। তার মানে র্যাপিড ফিন্যান্সিং যে ইনস্ট্রুমেন্ট যেটা রয়েছে এবং র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি যে জিনিসটা, এটা হচ্ছে এই যে প্রভিশনগুলো এটা কার সাথে রিলেটেড রয়েছে, ঠিক আছে। মানে র্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট মানে দ্রুত যেটা ফাইন্যান্স করার যে পদ্ধতি, এবং যেটা তোমার র্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি মানে দ্রুত ক্রেডিট দেওয়ার যে সিস্টেম, এটা কোন যে ইনস্টিটিউট আছে তার সাথে রিলেটেড, এবং যেটা সারা পৃথিবী জুড়ে এবং দিয়ে আসছে রিসেন্টলি, তো সেটা তুমি কিন্তু হবে অ্যান্সার হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা কিন্তু বেসিক্যালি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডাইরেক্ট কোশ্চেন আসছে, ইকোনমিক কোশ্চেন হলেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে ডাইরেক্ট রিলেটেড, তুমি কিন্তু রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলে কিন্তু এই জিনিসটা এমনি কোশ্চেনটা এটা দেখতে পারবে, ঠিক আছে। এবার 32 আসছে উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, তো আমাদের ভারতের অর্থনীতির উপর ভিত্তি করে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো দেখতে হবে। নাম্বার 1 হচ্ছে অ্যান ইনক্রিজ ইন ন্যাশনাল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট NER, মানে যে ন্যাশনাল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট যেটা রয়েছে ইন্ডিকেটস দ্য অ্যাপ্রিসিয়েশন অফ রুপি, তো রুপির যে অ্যাপ্রিসিয়েশন সেটা সম্পর্কে এখানে ডিসকাস করে এই NER। নাম্বার 1 গেল। নাম্বার 2 আসছে অ্যান ইনক্রিজ ইন দ্য রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট, তো যেটা REER যেটা বলা হচ্ছে ইট ইন্ডিকেটস অ্যান ইমপ্রুভমেন্ট ইন ট্রেড কম্পিটিটিভনেস, তো এটা হচ্ছে ঠিক করা হয় হচ্ছে আমাদের দেশে যে বাণিজ্য করার যে কম্পিটিটিভনেস প্রতিযোগিতা সেটা হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে তোমার REER দ্বারা। 2 নম্বর স্টেটমেন্ট গেল। 3 নম্বর আসছে দেখো অ্যান ইনক্রিজিং ট্রেন্ড ইন ডোমেস্টিক ইনফ্লেশন রিলেটিভ টু ইনফ্লেশন in other countries is likely to cause an increasing divergence between NER and REER, তো আমাদের দেশের মধ্যবর্তী যেটা তোমার ডোমেস্টিক ইনফ্লেশন হচ্ছে মানে দেশের মধ্যে যে মুদ্রাস্ফীতি ঘটছে সেটা কিন্তু যে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন ইন আদার কান্ট্রিজ, অন্যান্য দেশে যেভাবে তোমার মুদ্রাস্ফীতি হয় তো তার থেকে ইজ লাইকলি টু কজ অ্যান ইনক্রিজ ডিভার্জেন্স, তো এটা দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে কিন্তু সেটা ইনক্রিজ করছে, ওটা বাড়ছে, ঠিক আছে। বিটুইন NER এবং REER এই দুটোর মধ্যে কিন্তু এই যে ডিফারেন্সটা এটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, তো সেটা হচ্ছে এই 3rd নম্বর স্টেটমেন্ট। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট, তো এর মধ্যে কোন স্টেটমেন্ট তোমার ঠিক, তো অপশন হচ্ছে বি কারেক্ট অ্যান্সার হবে 2 and 3, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার 2 and 3, ঠিক আছে। পিওর ইকোনমি কিন্তু কোয়েশ্চেন ডাইরেক্ট এবং সেই হিসাবে কিন্তু করতে হবে। ওকে, নেক্সট আসছে তোমার 33 উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, তো ইন্ডিয়ান ইকোনমি ডাইরেক্টই বলে দিচ্ছে ইফ দ্য ইনফ্লেশন ইজ টু হাই, যদি মুদ্রাস্ফীতি মারাত্মক হতে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ লাইকলি টু বাই গভর্নমেন্ট সিকিউরিটিস, তো আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে গভর্নমেন্ট যেগুলো সিকিউরিটি আছে সেগুলো কেনা শুরু করবে। 2 নম্বরে বলা হচ্ছে ইফ দ্য রুপি ইজ র্যাপিডলি ডিপ্রিসিয়েটিং, মানে যদি রুপি আমাদের কারেন্সি যদি খুব তাড়াতাড়ি পড়তে থাকে মানে ডলারের সাপেক্ষে দাম বাড়তে থাকে, ঠিক আছে। RBI ইজ লাইকলি টু সেল ডলার্স ইন দ্য মার্কেট, তাহলে RBI মানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মার্কেটে কিন্তু ডলার বিক্রি করা শুরু করবে, ঠিক আছে।
নাম্বার 3 তে হচ্ছে ইফ ইন্টারেস্ট রেট ইন দ্য ইউএসএ অর ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার টু ফল, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নে যে সুদের হার আছে সেটা পড়া শুরু করে, দ্যাট ইজ লাইকলি টু ইনক্রিজ আরবিআই টু বাই ডলার্স, তো তখনই আরবিআই মানে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক মার্কেট থেকে ডলার কেনা শুরু করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার 3টে স্টেটমেন্ট রয়েছে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন আর কারেক্ট? ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 2 and 3। ঠিক আছে, মানে হচ্ছে অপশন বি। তো এটা হচ্ছে কারেন্ট অ্যান্সার, পিওর কিন্তু ইকোনমির কোয়েশ্চেন ডাইরেক্ট। তুমি একটু সিম্পল যে কনসেপ্টগুলো কিন্তু বুঝলে কিন্তু সেই হিসেবে বুঝতে পারবে যে ইনফ্লেশন জিনিসটা কী। ঠিক আছে, এটা দেখলে কিন্তু সেই হিসেবে করা যাবে। ওকে, এরপরে দেখো উইথ রেফারেন্স টু দ্য G20 কমন ফ্রেমওয়ার্কস, তো G20 যে কমন ফ্রেমওয়ার্ক রয়েছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, তো এর মধ্যে কোন কোন স্টেটমেন্টগুলো ঠিক এটা চুজ করতে হবে। 1 নম্বরে আছে ইট ইজ অ্যান ইনিশিয়েটিভ এন্ডোর্সড বাই দ্য G20 টুগেদার উইথ দ্য প্যারিস ক্লাব, তো প্যারিস ক্লাব যে ইনস্টিটিউট আছে তার সাথে যুক্ত হয়ে G20 একসাথে মিলে এটা কাজ করছে, মানে G20 যে সংগঠন আছে। ঠিক আছে, সেটা কথা এখানে বলা হচ্ছে। 1 নম্বর গেল। 2 নম্বরে আসছে ইট ইজ অ্যান ইনিশিয়েটিভ টু সাপোর্ট লো ইনকাম কান্ট্রিজ, তো এটা একটা এমন একটা ইনিশিয়েটিভ যেটা হচ্ছে তোমার যে সকল দেশের আয় মাথাপিছু আয় খুব কম, তাদের আনসাস্টেনেবল ডেপ্টকে কন্ট্রোল করার জন্য হচ্ছে এই স্টেপটা নেওয়া, মানে যে ডেপ্ট মানে কি প্রচুর পরিমাণে তারা যে ঋণ নিয়েছে এবং তারা সে কখনো সেটা পেই করতে পারবে না, তো সেই সকল দেশের জন্য এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া। ঠিক আছে, অপশন 2তে রয়েছে। তো এর মধ্যে হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট, তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক? অপশন হচ্ছে সি কারেক্ট অ্যান্সার, বোথ 1 and 2 দুটোই হচ্ছে কারেক্ট এখানে। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে হচ্ছে আমরা 35 নম্বর কোয়েশ্চেনে যাই, পিওর ইকোনমি এর কোয়েশ্চেন। উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইনফ্লেশন ইন্ডেক্সড বন্ডস। ঠিক আছে, তো আমাদের ভারতের অর্থনীতির উপর ভিত্তি করে অর্থের উপর ভিত্তি করে যে ইনফ্লেশন ইন্ডেক্স যে বন্ড আছে এটা কি, অ্যাডভান্টেজ কী এর, মানে উপযোগিতা কী কী। ঠিক আছে, অপশন এ হচ্ছে দেখো গভর্নমেন্ট ক্যান রিডিউস দ্য কুপন রেটস অন বরোয়িং দ্য ওয়ে অফ আইআইবি, তো আইআইবি থেকে যে কুপন কেনা হচ্ছে তার যে রেট আছে সেই রেট কিন্তু রিডিউস করতে পারে, সেই রেটের পরিমাণ কমাতে পারে। অপশন বি হচ্ছে আইআইবি প্রোভাইড প্রোটেকশন টু দ্য ইনভেস্টর ফ্রম আনসার্টেনিটি রিগার্ডিং ইনফ্লেশন, তো যখনই ধরো মার্কেটে মুদ্রাস্ফীতি হচ্ছে তখনই কিন্তু এই আইআইবি হচ্ছে প্রোটেকশন দিচ্ছে ইনভেস্টরদের, মানে যারা বিনিয়োগ করছে, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে, তো সেই ইনভেস্টরদের বিনিয়োগকারীদের কিন্তু সিকিউর করছে, প্রোটেকশন দিচ্ছে যাতে কোনো প্রবলেম তারা না পড়ে। নাম্বার 3 হচ্ছে দ্য ইন্টারেস্ট রিসিভড অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল গেইন ইন অন আইআইবিস আর নট ট্যাক্সেবল, তো এখানে বলা হচ্ছে যে ক্যাপিটাল গেইন হচ্ছে তোমার আইআইবি থেকে, সেটাকে কোনো ট্যাক্সের আন্ডারে নেওয়া হবে না। ঠিক আছে, তো এটা বলা হচ্ছে অপশন 3তে। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে উইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন কারেক্ট, তো 1 and 2 অপশন হচ্ছে এ 1 and 2 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো জীবনে তো ট্যাক্স যে জায়গায় পারে গভর্নমেন্ট নেওয়ার জন্য সবসময় রেডি, তো সেখানে জীবনে হতে পারে না যে তোমার ট্যাক্স হবে না, তো এইভাবে হচ্ছে চুজ করতে হয়। ঠিক আছে, তো সেই ব্যাপারটা আছে, তো এই জিনিসটা গেল। তো এইভাবে হচ্ছে তোমার 35 গেল। নেক্সট হচ্ছে তোমার 36 আসছে, উইথ রেফারেন্স টু ফরেন ওন্ড ই কমার্স ফার্মস অপারেটিং ইন ইন্ডিয়া, তো মানে ভারতের যে সকল তোমার ই কমার্স ফার্ম আছে যেটা বিদেশি কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে কাজ করছে, যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট, তোর মধ্যে কোনটা ঠিক? নাম্বার 1 হচ্ছে দে ক্যান সেল দেয়ার ওন গুডস ইন অ্যাডিশন টু অফারিং দেয়ার প্ল্যাটফর্ম অ্যাজ মার্কেট প্লেস, তো তারা তাদের নিজস্ব যে তৈরি জিনিস তারাও সেগুলো এখানে গুডস এবং তৈরি করতে সেগুলো বিক্রিও করতে পারবে এখানে, এবং দেয়ার প্ল্যাটফর্ম অ্যাজ মার্কেট প্লেস, মানে তাদের যে জায়গাটা আছে স্থানটা মার্কেট প্লেস হিসাবে তৈরি করে। নাম্বার 2 হচ্ছে দ্য ডিগ্রি টু হুইচ দে ক্যান ওন বিগ সেলার্স টু দেয়ার প্ল্যাটফর্ম ইজ লিমিটেড, তো এখানে যে ডিগ্রি যেটা বলা হচ্ছে দে ক্যান বি দেয়ার ওন সেলার, তো তাদের বড় বড় সেলার থাকতে পারে কিন্তু তাদের প্ল্যাটফর্ম কিন্তু সেটা লিমিটেড করে দেবে। ঠিক আছে, তো এটা লিমিটেড করা রয়েছে যে ম্যাক্সিমাম জিনিস এখানে দেওয়া যাবে না, বা এখানে যে সকল বিগ সেলার আছে তাদের একটা লিমিট করা রয়েছে, তো তার বেশি তারা হতে পারবে না। ঠিক আছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার, তো এর মধ্যে কোনটা ঠিক? এটা হচ্ছে অপশন বি 2 অনলি, 2 নম্বরটাই হচ্ছে কারেক্ট। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট 2 অনলি। এবার হচ্ছে তোমার 37 নম্বরে যাই, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস কনস্টিটিউট রিয়েল সেক্টর ইন দ্য ইকোনমি, তো এর মধ্যে কোনটা হচ্ছে তোমার রিয়েল সেক্টর ইকোনমি দ্বারা দেখা হয়ে থাকে? নাম্বার 1 হচ্ছে ফার্মার্স হারভেস্টিং দেয়ার ক্রপস, কৃষকেরা হচ্ছে তাদের যে শস্য উৎপাদন করছে। নাম্বার 2 হচ্ছে টেক্সটাইল মিলস কনভার্টিং র কটন ইনটু ফেব্রিক্স, তো টেক্সটাইল মিল যারাগুলো আছে তো সেগুলো হচ্ছে র কটনকে ফ্যাব্রিককে তৈরি করছে। ঠিক আছে, যে ফেব্রিক যে ডিজাইন। তো এ কমার্শিয়াল ব্যাংক লেন্ডিং মানি টু এ ট্রেডিং কোম্পানি, তো একটা কমার্শিয়াল মানে বেসরকারি ব্যাংক হচ্ছে ট্রেডিং কোম্পানিকে, যারা ট্রেড করছে যে সকল সংস্থা তাদেরকে ঋণ দিচ্ছে। নাম্বার 4 হচ্ছে এ কর্পোরেট বডি ইস্যুইং রুপি ডেমিনেটেড বন্ডস ওভারসিজ, তো মানে একটা কর্পোরেট বডি হচ্ছে রুপির যে বন্ড আছে সেটা বাইরে বিদেশে
ইস্যু করছে, ঠিক আছে। তো হুইচ অফ দ্য কারেক্ট অ্যান্সার গোড গিভেন বিলো, এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার? অপশান এ হবে 1 and 2 অনলি, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে এ অপশান, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা 38-এ যাই। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এটাও কিন্তু পুরো ইকোনমির কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশন বেসড, মানে 37 যেটা বললাম, বেসড রিফ্লেক্ট ইনডাইরেক্ট ট্রান্সফার অফেন টকড অ্যাবাউট মিডিয়া রিসেন্টলি উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। তো রিসেন্টলি যেটা বলা হয়েছে, যেটা দেখা গেছে যে কোনো একটা সিচুয়েশন তুমি ঠিক করো, মানে যেখানে বলা হয়েছে যে ইনডাইরেক্ট ট্রান্সফারের কথা এখানে বলা হয়েছে মিডিয়াতে, ঠিক আছে। তো সেগুলো কোনটা? এখানে হচ্ছে দেখো 1 নম্বর বলা হচ্ছে দ্য ইন্ডিয়ান কোম্পানি ইনভেস্টিং ইন এ ফরেন এন্টারপ্রাইজ অ্যান্ড পেইং ট্যাক্সেস টু দ্য ফরেন কান্ট্রি অন দ্য প্রফিট শেয়ারিং আউট অফ ইনভেস্টমেন্ট। মানে এখানে বলা হচ্ছে যে একটা ইন্ডিয়ান কোম্পানি বিদেশি একটা জায়গাতে বিদেশি কোম্পানিতে তোমার ফরেন এন্টারপ্রাইজে ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে, এবং সেখানে ট্যাক্স পে করছে, এবং মানে বিদেশে ট্যাক্স পে করছে অন দ্য প্রফিট অ্যারাইজিং আউট অফ দ্য ইনভেস্টমেন্ট। মানে তারা যে বিনিয়োগ করে তারা যে প্রফিট করছে, তো সেই প্রফিট তারা সেইখানে দিচ্ছে, মানে সেখানে ট্যাক্স প্রয়োগ করছে, ট্যাক্স দিচ্ছে সেই দেশে। অপশন এ গেল। অপশন বি আসছে এ ফরেন কোম্পানি ইনভেস্টিং ইন ইন্ডিয়া অ্যান্ড পেইং ট্যাক্সেস টু দ্য কান্ট্রি অফ ইটস বেস অন দ্য প্রফিটস অ্যারাইজিং আউট অফ ইনভেস্টমেন্ট। তো একটা ফরেন কোম্পানি ইন্ডিয়াতে এসে বিজনেস করছে এবং সেখান থেকে তার যা লাভ হচ্ছে সেই লাভের টাকা ইন্ডিয়াতে না দিয়ে বা ইন্ডিয়াতে তোমার সেই তারা যেটা বলে যে প্রফিট হচ্ছে ট্যাক্স এখানে না দিয়ে তাদের দেশে দিচ্ছে, তাদের প্যারেন্ট কোম্পানি যে দেশে সেই দেশে দিচ্ছে। নাম্বার সি আসছে অ্যান ইন্ডিয়ান কোম্পানি পারচেজেস ট্যাঞ্জিবল অ্যাসেট ইন এ ফরেন কান্ট্রি and sell such asset after their value increases and transfer the procedure to India। তো একটা ভারতীয় কোম্পানি হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেট ইন এ ফরেন বা বিদেশে একটা অ্যাসেট কিনছে, ঠিক আছে, এবং সেল সাচ অ্যাসেট আফটার দেয়ার ভ্যালু ইনক্রিজেস, এবং সেই অ্যাসেটটা তারা বিক্রি করে দিচ্ছে যখন তার ভ্যালু বাড়ছে, এবং ট্রান্সফার দ্য প্রসেস টু ইন্ডিয়া, এবং তারপরে সেখান থেকে দেশে ফিরে আসছে, ঠিক আছে। সি গেল। অপশন ডি হচ্ছে এ ফরেন কোম্পানি ট্রান্সফার শেয়ার্স, তো একটা বিদেশি কোম্পানি শেয়ার ট্রান্সফার করছে, ঠিক আছে, অ্যান্ড সাচ শেয়ার্স ড্রাইভ দেয়ার সাবস্টেন্সিয়াল ভ্যালু ফ্রম অ্যাসেট লোকেটেড ইন ইন্ডিয়া, এবং সেই শেয়ার কিন্তু নেওয়া হচ্ছে আমাদের এখানে তাদের যে অ্যাসেট রয়েছে লোকেশান সেইখান থেকে, ঠিক আছে। তো এখানের মধ্যে কোন অপশনটা কারেক্ট? এখানে হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু ইন্ডিয়ান ইকোনমির সাথে রিলেটেড কোয়েশ্চেন। ওকে, এবার হচ্ছে আমরা 39 দেখছি। উইথ রেফারেন্স টু দ্য এক্সপেন্ডিচার মেড বাই অ্যান অর্গানাইজেশন অর এ কোম্পানি। তো একটা অর্গানাইজেশন সংস্থা অথবা কোনো কোম্পানি যে এক্সপেন্ডিচার করছে, মানে যা ব্যয় হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? তো এর মধ্যে কোন ডায়লগটা এর মধ্যে ঠিক? নাম্বার 1 হচ্ছে অ্যাকোয়ারিং নিউ টেকনোলজি ইজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে তুমি যত নতুন একটা কোনো টেকনোলজি কিনছো সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মূলধন যে এক্সপেন্ডিচার মানে মূলধন ব্যয়ের মধ্যে আসছে। নাম্বার 2 আসছে তোমার ডেপথ ফিনান্সিং ইজ কনসিডার্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে হচ্ছে তুমি যখন ঋণ নিয়ে সেখান থেকে ফাইন্যান্স করো সেইটা হচ্ছে তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে আসছে, ঠিক আছে। হোয়াইল ইকুইটি ফাইন্যান্সিং ইজ কনসিডার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, যখন ইকুইটি ফাইন্যান্সিং মানে হচ্ছে ধরো তুমি যখন কোনো একটা কোম্পানি বা সংস্থার যে শেয়ার তুমি একটা ইকুইটি তুমি নিয়ে তোমার সেখান থেকে ফাইন্যান্স করছো, ইজ কনসিডার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, তো সেটাকে হচ্ছে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার বলা হচ্ছে, ঠিক আছে। যে কী কী রেভিনিউ আয় হচ্ছে তার উপর যে তোমার রেভিনিউ বা যে আয় হচ্ছে রেভিনিউ, ওখান থেকে কী কী এক্সপেন্ডিচার মানে তুমি সেখান থেকে কী কী ব্যয় করছো, ঠিক আছে, এই ব্যাপারটা গেল। তো এর মধ্যে হুইচ অফ দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো, এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন 1 হচ্ছে তোমার কারেক্ট, এ অনলি, ঠিক আছে। এভাবে হচ্ছে 39 গেল। এবার আসছি আমরা তোমার 40-তে। উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় ইকোনমির সাথে বেস করে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, তো এর মধ্যে কোন স্টেটমেন্টটা ঠিক? নাম্বার 1 এ শেয়ার অফ দ্য হাউস হোল্ড ফিনান্সিয়াল সেভিংস গোজ টুয়ার্ডস গভর্নমেন্ট বরোয়িং, তো যেটা দেখা যাচ্ছে যে এ শেয়ার অফ হাউস হোল্ড ফিনান্সিয়াল সেভিংস, তো প্রত্যেকটা হাউস হোল্ডে যে সেভিং করা হচ্ছে, ঠিক আছে, গোজ টুয়ার্ডস গভর্নমেন্ট বরোয়িং, তো এগুলো যায় হচ্ছে মানে প্রত্যেকটা বাড়িতে যে পরিমাণে ধরো যে কোনো যে ইনকাম হচ্ছে সেখান থেকে যে সেভ করা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্টের বরোয়িংয়ে যায়, মানে গভর্নমেন্ট ধার নেয়, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে dated securities issued and market related rates in auction form a large component of internal debt, তো যে সিকিউরিটিসগুলো রয়েছে তোমার মার্কেট রিলেটেড রেটে, ঠিক আছে, মার্কেট রিলেটেড রেট তো থাকে প্রত্যেকটা জিনিসের, তো সেইখানে যে লার্জ কম্পোনেন্টগুলো থাকছে তোমার ইন্টারনাল ডেট, মানে তুমি বিভিন্ন মার্কেট থেকে যে পরিমাণে তুমি ঋণ নিয়ে তারপর সে ধরো কোনো ধরনের কোনো কাজ করছো বা সংস্থা নিয়ে কাজ করছো, তো সেটার উপর সম্পূর্ণভাবে এটা ডিপেন্ড করে এবং সেই সিকিউরিটির কাছের সাথে এটা রিলেটেড, ঠিক আছে। তো এখানে এটা বলা হচ্ছে। তো হুইচ অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ কারেক্ট? তো এখানে কোনটা ঠিক হচ্ছে অপশন? তো অপশন কারেক্ট অ্যান্সার হচ্ছে বোথ এ 1 and 2 দুটোই কিন্তু এখানে কারেক্ট, ঠিক আছে। তবে এভাবে হচ্ছে আমাদের 40 নম্বর কোয়েশ্চেন কমপ্লিট হচ্ছে, এটাও কিন্তু ইন্ডিয়ান ইকোনমির সাথে রিলেটেড কোয়েশ্চেন গেল। ওকে, তো এবার হচ্ছে আমরা 41 নম্বর কোয়েশ্চেন দেখি যে অ্যামং দ্য ফলোয়িং ক্রপস হুইচ অফ
হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানথ্রোপোজেনিক সোর্স অফ বোথ মিথেন অ্যান্ড নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, তো এর মধ্যে যেটা তোমার চারটে শস্য দেওয়া রয়েছে অপশানে, তো এর মধ্যে কোনটা হচ্ছে তোমার অ্যানথ্রোপোজেনিক সোর্স রয়েছে, ঠিক আছে, এবং যার মধ্যে তোমার মিথেনও আছে আবার নাইট্রাস অক্সাইডও আছে। তো এর মধ্যে কোনটা দেখো চারটে রয়েছে। এক নম্বরে তোমার কটন, তারপরে রাইস, সুগার কেন আর হুইট। ঠিক আছে, মানে তুলা, চাল, আখ আর হচ্ছে গম, এর মধ্যে কোনটা অপশান হবে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান হবে হচ্ছে অপশান বি, রাইস হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে 42 নম্বরে যাই। এটা তোমার তো জিওগ্রাফির কোশ্চেন ডাইরেক্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমার সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন অফ কাল্টিভেশন ইন হুইচ অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং অফ রাইস ফিল্ড ইজ প্র্যাকটিস। ঠিক আছে, তো সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন এটা হচ্ছে একটা টার্ম। তো এই টার্মে মানে রাইস ইন্টেন্সিফিকেশন কী করে করা হয়, মানে চাষের সময়, ধান চাষের সময়। তো ইন হুইচ অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, তো ধান হচ্ছে তোমার ওয়েট করা হয় মানে ভেজানো আর কি, আর হচ্ছে তোমার ড্রাই করা হয়, শুকানো হয়। ঠিক আছে, বিভিন্ন রাইস ফিল্ডে আর কি, মানে যেগুলো ধান চাষ হচ্ছে, যেগুলো চালা, ধানের চালা যেখানে রয়েছে, তো সেখানে এই জিনিসগুলো প্র্যাকটিস করা হয়। তো সেগুলো কোনগুলো দেখো। নাম্বার 1 হচ্ছে রিডিউস সিড রিকোয়ারমেন্টস। তো তোমার শস্যের পরিমাণ খুব কম লাগে, মানে বীজের আর কি, শস্যের বীজ যেটা, তার পরিমাণ খুব কম লাগে। রিডিউস হচ্ছে মিথেন প্রোডাকশান, তো মিথেন প্রোডাকশানও খুব কম হয়, মিথেনের উৎপত্তি কম হয় এখানে। রিডিউসড ইলেকট্রিসিটি কনজামশন, তো যেটা বিদ্যুতের যেটা ব্যবহার সেটারও পরিমাণ কম হয়। ঠিক আছে, এখানে অপশন সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। তো এর মধ্যে তোমার কারেক্ট অ্যান্সার কোনটা করতে হবে? তো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি 1 2 3। ঠিক আছে, এইটা হবে হচ্ছে তোমার 42 এর কারেক্ট অ্যান্সার। তো এটা কিন্তু ডাইরেক্ট তোমার জিওগ্রাফির কোশ্চেন। ঠিক আছে, নেক্সট আসছি আমরা 43 নম্বর কোশ্চেনে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেক্স ওয়েস্ট আফ্রিকা হ্যাজ বিকাম ড্রাই অ্যান্ড টার্ন ইনটু এ ডেজার্ট। তো কোন কারণের জন্য যে ওয়েস্ট আফ্রিকা পুরোটাই সম্পূর্ণভাবে শুষ্ক এবং ডেজার্ট মানে কি মরুভূমিতে পরিণত হয়েছে। ঠিক আছে, তো কোন কোন এরিয়া এর মধ্যে? তোমার 1 নম্বরে হচ্ছে তোমার লেক ভিক্টোরিয়া, তারপর হচ্ছে তোমার 2 নম্বরে রয়েছে মানে অপশন বিতে লেক ফেগুইবাইন, অপশন হচ্ছে সিতে লেক ওগুটা, অপশন ডি হচ্ছে লেক ভল্টা। তো এটা হচ্ছে তোমার অপশন কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, লেক ফ্যাগুইবাইন। ঠিক আছে, তো এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে মালিতে রয়েছে, মালি যে কান্ট্রি, মালিতে আছে। তো তোমার যদি টু দ্য পয়েন্টে এক্স্যাক্ট ইনফরমেশন তুমি যদি ওয়ার্ল্ড ম্যাপের উপর না থাকে, তাহলে কিন্তু তুমি জীবনেও এই কোশ্চেনে আনসার পারবে না। ঠিক আছে, কারণ এটা তোমার পুরো ম্যাপটা তোমার পুরো হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওয়ার্ল্ড ম্যাপটা, তারপরে ইন্ডিয়ান ম্যাপ, তো সব জিনিসগুলো, তো তাহলে হচ্ছে এই জিনিসগুলো টু দ্য পয়েন্টে একদম তোমার কিন্তু তাহলে করতে সুবিধা হবে আনসার। ওকে, ডাইরেক্ট জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি কোশ্চেন। ওকে, তো দেখো আমরা 44 নম্বর কোশ্চেন এবার যাচ্ছি যে গান্ডিকোটা ক্যানিয়ন অফ সাউথ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স। ঠিক আছে, যে গান্ডিকোটা যে ক্যানিয়ন রয়েছে আমাদের ভারতের যে দক্ষিণ অংশের, ঠিক আছে, তো সেখানে কোন নদী থেকে এটা হয়েছে। ঠিক আছে, তো অ্যান্সার দেখো অপশান রয়েছে কাবেরী, মানজিরা, পেন্নার আর তুন্দ্রাভদ্রা। তো অ্যান্সার হবে হচ্ছে এখানে পেন্নার। ঠিক আছে, 40 নম্বর কোশ্চেনের অ্যান্সার সি, পেন্নার। এবার হচ্ছে আমরা কোশ্চেন নম্বর 45-এ চলে আসছি, যে কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স। নাম্বার 1-এ হচ্ছে তোমার মানে পেয়ার্স দুটো দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা ঠিক সেটা তোমার অ্যান্সার করতে হবে। নামচা বারোয়া মাউন্টেন রয়েছে তোমার গারওয়াল হিমালয়াতে। 2 নম্বর নন্দা দেবী রয়েছে কুমায়ুন হিমালয়াতে। 3 নম্বর নকরেক রয়েছে সিকিম হিমালয়াতে। তো তার মধ্যে কোন অপশনটা তোমার কারেক্ট? তো অপশন হচ্ছে বি 2 অনলি, নন্দা দেবী কুমায়ুন হিমালয়াতে রয়েছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখো দ্য টার্ম লেভান্ট অফেন হার্ড ইন দ্য নিউজ রাফলি করেসপন্ডস টু হুইচ অফ দ্য ফলোয়িং রিজন। তো এখানে লেভান্ট যেটা আমরা নিউজে দেখতে পেয়েছি, লেভান্ট টার্মটা এটা কিসের সাথে রিলেটেড? অপশন হচ্ছে তোমার রিজিয়ন অ্যালং দ্য ইস্টার্ন মেডিটেরিয়ান শোর্স। তো মেডিটেরিয়ান শহরে মানে ভূমধ্যসাগরের যে এলাকা, তো এখানে হচ্ছে এর সাথে রিলেটেড। ঠিক আছে, ইস্টার, ঠিক আছে, পূর্বের দিকের। নাম্বার 2 হচ্ছে রিজিয়ন অ্যালং উইথ নর্থ আফ্রিকান শোর্স স্ক্রেচিং ফ্রম ইজিপ্ট টু মরক্কো। ইজিপ্ট থেকে মরক্কো অব্দি যে বিস্তীর্ণ এলাকা সেখানে। রিজিয়ন অ্যালং পার্সিয়ান গালফ অ্যান্ড হর্ন অফ আফ্রিকা। ঠিক আছে, পারস্য উপসাগর আর হর্ন অফ আফ্রিকা অব্দি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য এন্টায়ার কোস্টাল এরিয়াজ অফ মেডিটেরিয়ান সি। তো যে 4টে অপশনের মধ্যে অপশন এ হবে, যে রিজিয়ন অ্যালং উইথ ইস্টার্ন মেডিটেরিয়ান শোর। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা 47-এ যাই, একটু পুরো ওয়ার্ল্ড জিওগ্রাফির কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন টু দ্য পয়েন্টে একদম ম্যাপে। তো তোমার যদি ম্যাপের কথা বললেন, যেটা ম্যাপের সম্পর্কে আইডিয়া না থাকলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কনসিডার দ্য ফলোয়িং কান্ট্রিজ আজারবাইজান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। হুইচ অফ দ্য অ্যাবভ
হ্যাভ বর্ডার্স উইথ আফগানিস্তান। তো আফগানিস্তানের সাথে এই যে দেশগুলো আমরা বললাম এর মধ্যে কোন কোন দেশের সীমানা রয়েছে, ঠিক আছে। তো কারেক্ট আনসার হবে হচ্ছে অপশন সি 3, 4, 5, মানে হচ্ছে তাজাকিস্তান, তুর্কমেনিস্তান আর উজবেকিস্তানে বর্ডার রয়েছে। ওকে, এরপর দেখো হচ্ছে আমরা কোশ্চেনে যাব হচ্ছে উইথ রেফারেন্স টু ইন্ডিয়া কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট মনেটাইজ ইজ এ সোর্স অফ রেয়ার আর্থ। ঠিক আছে, রেয়ার আর্থে যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া যায় হচ্ছে মনেটাইজ থেকে। মনেটাইজ কন্টেন্স থোরিয়াম, মনেটাইজে থোরিয়াম রয়েছে। মনেটাইজ অকার ন্যাচারালি ইন দ্য এন্টায়ার ইন্ডিয়ান কোস্টাল স্যান্ডস ইন ইন্ডিয়া, ভারতে যত তোমার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে বালি রয়েছে তো সেখানে সব জায়গায় মনেটাইজ পাওয়া যাচ্ছে। নাম্বার 4 হচ্ছে ইন ইন্ডিয়া গভর্নমেন্ট বডিজ অনলি ক্যান প্রসেস অর এক্সপোর্ট মনেটাইজ। তো ভারতবর্ষে শুধুমাত্র যারা সরকারি যে সকল বডি রয়েছে তারাই শুধুমাত্র এই যে মনেটাইজ এগুলো এক্সপোর্ট করতে পারে বা প্রসেস করতে পারে। ঠিক আছে, তো এবার অপশন অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 1, 2 আর 4। ঠিক আছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি 1, 2, 4, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে 49-এ আমরা যাই। ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার দ্য লংগেস্ট ডে অফ ইয়ার নর্মালি অকার্স ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য মান্থ অফ জুন। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে যে নর্দার্ন হেমিস্ফিয়ারে তোমার লংগেস্ট ডে সবথেকে বড় দিন হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে কিন্তু এটা রয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা 50 নম্বর কোশ্চেনে যাই। তো 50 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার ওয়েটল্যান্ড আর জলভূমি অথবা লেক হ্রদের দেওয়া রয়েছে এক পাশে, আর এক পাশে লোকেশন রয়েছে যে কোনটার সাথে কোনটা কানেক্ট রয়েছে। তো সেটা হচ্ছে তোমার এখানে চুজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে তোমার হোকারা ওয়েটল্যান্ড, কানেক্ট করা রয়েছে পাঞ্জাবের সাথে। 2 নম্বর রেণুকা ওয়েটল্যান্ড, কানেক্ট করা রয়েছে হিমাচল প্রদেশের সাথে। রুদ্রসাগর লেক, কানেক্ট করা রয়েছে ত্রিপুরার সাথে। আর শাস্ত্রাম কোট্টা লেক, কানেক্ট করা রয়েছে তামিলনাড়ুর সাথে। তো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অনলি 2 পেয়ার্স। ঠিক আছে, এর মধ্যে যে দুটোই হচ্ছে ঠিকঠাক রয়েছে কানেক্ট করা, বাকিগুলো কিন্তু হবে না। ওকে, অপশান হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে এটা হবে যে 50 নম্বর কোশ্চেনে যে ওয়েটল্যান্ডের সাথে লোকেশন তোমার যদি কানেক্ট করতে হয় অনলি 2 পেয়ার্স হচ্ছে এখানে কানেক্ট রয়েছে কারেক্ট অ্যান্সারে। নেক্সট আবার যাব আমরা হচ্ছে 51 নম্বর কোশ্চেনে। যে সাইট অফ অশোকাস মেজর রক ডিটেক্টস মেজর রক এডিক্স, এটা হচ্ছে এক পাশে রয়েছে আর পাশে রয়েছে তোমার লোকেশন অফ দ্য স্টেটেড। তো সেটা লোকেশন কোথায় রয়েছে সেটা রয়েছে এখানে 51 নম্বর কোশ্চেনে। এখানে 1 নম্বরে আছে তোমার ধাউলি রয়েছে উড়িষ্যাতে, ইরাগুডি রয়েছে অন্ধ্রপ্রদেশে, 3 নম্বরে জৌগাডা রয়েছে মধ্যপ্রদেশ, 4 নম্বরে কালসি রয়েছে কর্ণাটকাতে। তো এর মধ্যে কোন কোন পেয়ার্সগুলো ঠিক? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি অনলি 2 পেয়ার্স। তো সেগুলো কোনগুলো দেখো, ধাউলি ওড়িশা আর হচ্ছে তোমার ইরাগুডি অন্ধ্রপ্রদেশের সাথে এটা হচ্ছে কানেক্ট হবে, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা 52-তে যাই। তো 52-তে গিয়ে যদি দেখি যে এক পাশে কিং রয়েছে তার ডাইনাস্টি রয়েছে, এগুলো সবই হিস্ট্রি কোশ্চেন তো বোঝাই যাচ্ছে। এক হচ্ছে তোমার নান্নুকা কিং, ডাইনাস্টি হচ্ছে তোমার চান্ডেলা। তারপর হচ্ছে জয়াশক্তি কিং, পারামারা হচ্ছে তোমার ডাইনাস্টি। 3 নম্বর হচ্ছে নাগাভট্ট টু, তোমার গুর্জারা প্রতিহার মানে গুর্জর প্রতিহার যে বংশ। তার 4 নম্বর কিং হচ্ছে ভোজা রাষ্ট্রকূট। ঠিক আছে, তো এর মধ্যে হাউ মেনি পেয়ার্স গিভেন আর কারেক্টলি ম্যাচ, তো এর মধ্যে কোন পেয়ারটা তোমার ম্যাচ করছে কারেক্ট? তো অনলি 2 পেয়ার্স হবে অ্যান্সার। তাহলে কোন কোন দুটো সেটা তোমার জয়াশক্তি পারামারা এটা আর ভোজা রাষ্ট্রকূটটা। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট হবে। 53 নম্বর কোশ্চেনে যদি যাই আমরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট সঙ্গম লিটারেচার ইন অ্যানসিয়েন্ট সাউথ ইন্ডিয়া ইজ কারেক্ট। তো এর মধ্যে আমাদের যে ভারতের দক্ষিণ অংশের যে সঙ্গম লিটারেচার রয়েছে তো সঙ্গম সাহিত্যের মধ্যে কোনটা ঠিক? নাম্বার 1-এ আছে সঙ্গম পোয়েমস আর ডিভয়েড অফ এনি অফ দ্য রেফারেন্স অফ দ্য ম্যাটেরিয়াল কালচার। তো মাতৃতান্ত্রিক সমাজের সাথে রিলেট করা, এটা তোমার বলা হচ্ছে সঙ্গমের যে পদ্যগুলো। ঠিক আছে, 2 নম্বরে রয়েছে তোমার সোশ্যাল ক্লাসিফিকেশন অফ বার্না ওয়াজ নোন অ্যাজ সঙ্গম পোয়েট টু সঙ্গম পোয়েট। তো সঙ্গম যে যারা কবি ছিলেন তাদের কাছে কিন্তু যে বর্ণর যে ক্লাসিফিকেশন বিভক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা জানতো। ঠিক আছে, কোশ্চেন অপশন হচ্ছে 3, সঙ্গম পোয়েমস হ্যাভ নো রেফারেন্স টু ওরিয়র এথিক। ঠিক আছে, তো সেখানে তোমার অরিয় যারা রয়েছে তাদের কিন্তু এ ধরনের কোনো কানেকশন ছিল না, রেফারেন্স ছিল না, এটা বলা হচ্ছে। আর 4 নম্বরে হচ্ছে সঙ্গম লিটারেচার রেফার্স টু ম্যাজিক্যাল ফোর্সেস অ্যাজ ইরেশনাল। তো সঙ্গম যে সাহিত্য রয়েছে তাদেরকে তোমার ম্যাজিক্যাল ফোর্সেস ইরেশনাল বলা হচ্ছে। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, দ্য সোশ্যাল ক্লাসিফিকেশন অফ বার্না ওয়াজ নোন টু সঙ্গম পোয়েটস। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হবে। নাম্বার হচ্ছে এবার 54-এ যাই আমরা। যোগবাষ্টিতা was translated into Persian by Nizamuddin Panipati during the reign of
কোনটা কার টাইমে এটা কিন্তু ট্রান্সলেট করা হয়েছে পার্সিয়ানে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে অপশান এ আকবর। অপশন বি হুমায়ুন, 3 শাহজাহান, 4 ঔরঙ্গজেব, অ্যান্সার হবে হচ্ছে আকবর। ঠিক আছে, 54 গেল। এরপর আসছে হচ্ছে 55, দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড টলেস্ট স্ট্যাটু ইন সিটিং পোজ অফ রামানুজা ওয়াজ ইনাগুরেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যাট হায়দ্রাবাদ রিসেন্টলি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস কারেক্টলি রিপ্রেজেন্ট দ্য টিচিং অফ রামানুজা। তো এটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে হিস্ট্রি কানেক্ট করে তারপর কোশ্চেন দিয়েছে, মানে এটা ইউপিএসসি সিএসসি এক্সামে এগুলো সম্ভব। ঠিক আছে, অ্যাজ অপশন রয়েছে হচ্ছে দ্য বেস্ট মিনস অফ সালভেশন ওয়াজ ডিভোশন। ঠিক আছে, সালভেশনের হাইয়েস্ট রূপ হচ্ছে তোমার ডিভোশন করা। ঠিক আছে, এটা রয়েছে বেদাস ওয়াজ ইটার্নাল, সেলফ এক্সিস্টেন্ট অ্যান্ড হোললি অথরিটেটিভ। বেদাস সম্পর্কে এটা বলা হয়েছে, বেদ সম্পর্কে। 3 নম্বর হচ্ছে লজিক্যাল আর্গুমেন্ট ওয়ার এসেনশিয়াল মিনস অফ দ্য হাইয়েস্ট ব্লিস। তো লজিক্যাল আর্গুমেন্ট তোমার হচ্ছে হাইয়েস্ট জ্ঞানের সবথেকে লেভেল হাইয়েস্ট লেভেল বোঝানো হয়ে থাকে। আর ডি হচ্ছে তোমার সালভেশন ওয়াজ টু বি অবটেইন থ্রু মেডিটেশন, মেডিটেশনের মাধ্যমে কিন্তু সলভেশন পাওয়া যায়। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, দ্য বেস্ট মিনস অফ সালভেশন ওয়াজ ডিভোশন। ওকে, 55 গেল। এরপর হচ্ছে তোমার 56 আসছে, দ্য প্রাইম মিনিস্টার রিসেন্টলি ইনাগুরেটেড দ্য নিউ সার্কিট হাউস নেয়ার সোমনাথ টেম্পল ইন ভেরাভেল। ভেরাভেলে হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু ইনাগুরেট করেছেন নতুন সার্কিট হাউস সোমনাথ মন্দিরে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর রিগার্ডিং কান্ট্রি টু সোমনাথ মন্দির। তো সোমনাথ মন্দিরের সাথে এই যে স্টেপগুলো দেওয়া হচ্ছে, তো এর মধ্যে কোনটা ঠিক? নাম্বার 1 হচ্ছে সোমনাথ টেম্পল ইজ ওয়ান অফ দ্য জ্যোতির্লিঙ্গ সাইনান। তো যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে আমাদের, তো তার মধ্যে একটা হচ্ছে সোমনাথ মন্দির। 2 হচ্ছে এ ডিসক্রিপশন অফ সোমনাথ টেম্পল ওয়াজ গিভেন বাই অলবিরুনি। অলবিরুনি হচ্ছে সোমনাথ মন্দির সম্পর্কে উনি ডিসক্রিপশন দিয়েছিলেন। 3 নম্বর হচ্ছে প্রাণ প্রতীক্ষা অফ সোমনাথ মন্দির ইনস্টেশন অফ দ্য প্রেজেন্ট ডে টেম্পল ওয়াজ ডান বাই প্রেসিডেন্ট আর রাধাকৃষ্ণ। তো প্রাণ প্রতিষ্ঠা যেটা মন্দিরে করা হয়ে থাকে, এটা করেছেন হচ্ছে বর্তমান যে সময় যেটা রয়েছে, তো সেটা হচ্ছে প্রেসিডেন্ট আর রাধাকৃষ্ণন করেছেন। ঠিক আছে, তো এখানে কোন অপশনটা কারেক্ট? তো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 1 and 2 অনলি। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। তো এইভাবে হচ্ছে তোমার 56 গেল। ওকে, তো 57 আবার শুরু করি আমরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য রোল অফ বি সেলস অ্যান্ড টি সেলস ইন দ্য হিউম্যান বডি। ঠিক আছে, বি সেল আর টি সেল সম্পর্কে রয়েছে। তো দে প্রোটেক্ট দ্য বডি ফ্রম এনভায়রনমেন্টাল অ্যালার্জেন্স। ঠিক আছে, অপশন এ, এনভায়রনমেন্টাল অ্যালার্জেন্স থেকে তোমাকে প্রোটেক্ট করে বডিকে। দে এলিভিয়েট দ্য বডিজ পেইন অ্যান্ড ইনফ্লামেশন। ঠিক আছে, বডিজ যে পেইন আছে, মানে শরীরে যে পেইন এবং ইনফ্লামেশনকে একটা কন্ট্রোল করে। অপশন হচ্ছে সি, দে অ্যাক্ট অ্যাজ ইমিউনো সাপোর্টেন্স। ঠিক আছে, ইন দ্য বডি। অপশন সি গেল। অপশন ডি আসছে, দে প্রোটেক্ট দ্য বডি ফ্রম দ্য ডিজিজ কজড বাই প্যাথোজেন্স। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 58, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আদার দ্যান দোজ মেড বাই হিউম্যানস ন্যানো পার্টিকেলস ডু নট এক্সিস্ট ইন নেচার। ন্যানো পার্টিকেল নেচারে কিন্তু দেখা যায় না, প্রকৃতিতে। তো এটা বলছে এখানে। অপশন 2 হচ্ছে ন্যানো পার্টিকেলস অফ সাম মেটালিক অক্সাইড আর ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার্স অফ সাম কসমেটিক্স। ঠিক আছে, এগুলো বিভিন্ন কসমেটিক্স থেকে হচ্ছে, যেটা তোমার মেটালিক অক্সাইড রয়েছে, এটা ইউজ হচ্ছে তোমার বিভিন্ন কসমেটিক্সে। অপশন 2 গেল। অপশন 3 আসছে ন্যানো পার্টিকেলস অফ সাম কমার্শিয়াল প্রোডাক্টস হুইচ এন্টার দ্য এনভায়রনমেন্ট আর আনসেফ ফর হিউম্যান। ঠিক আছে, যেগুলো তোমার কমার্শিয়াল প্রোডাক্টে যেগুলো ন্যানো পার্টিকেল ইউজ করা হয়ে থাকে, এগুলো কিন্তু হিউম্যানসদের জন্য, মানে মানুষের জন্য কিন্তু ঠিক না। ঠিক আছে, সেফ না আর কি। তো এখানে অপশন রয়েছে, অপশন এ হচ্ছে 1 অনলি, 3 অনলি, 1 and 2, আর ডি হচ্ছে 2 and 3। তো অপশন কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, 2 and 3 অনলি। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, 58-এর। এবার আমরা 59-এ যাই, যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এগুলো সবই দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের সাথে কিন্তু রিলেটেড। ডিএনএ বারকোডিং ক্যান বি এ টুল টু। তো ডিএনএ বারকোডিং কী জিনিসটা? অপশন এ হচ্ছে তোমার অ্যাসেস দ্য এজ অফ দ্য প্ল্যান্ট অর অ্যানিমাল। কোনো প্ল্যান্ট বা অ্যানিমালে বা জীবজন্তুর কত বয়স সেটা দেখা যায়। ডিস্টিংগুইশ অ্যামং স্পিসিস দ্যাট লুক অ্যালাইক, একই রকম যেদের দেখতে, তাদের ঠিকঠাক ডিফারেন্সিয়েট করার জন্য তোমার ডিএনএ করা হয়। অপশনটি হচ্ছে আইডেন্টিফাই আনডিজায়ারেবল অ্যানিমাল অর প্লান্ট ম্যাটেরিয়াল ইন প্রসেসড ফুড। তো এখানে কিন্তু আইডেন্টিফাই করা যায় তোমার অ্যানিমাল, মানে জীব এবং প্লান্টের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 2 and 3। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে 59-এর। ওকে, এবার হচ্ছে আমরা 60 নম্বরে চলে যাই। তো কনসিডার দ্য ফলোয়িং। অপশন 1 হচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। অপশন সি হচ্ছে ওজোন। অপশন ডি হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো এক্সেস
অফ হুইচ অফ দ্য অ্যাবভ ইন দ্য এনভায়রনমেন্টাল আর কজেস অ্যাসিড রেইন। তো কোনটার কারণে হচ্ছে আমাদের অ্যাসিড রেইন মানে হচ্ছে তোমার অম্ল বৃষ্টি আমরা দেখতে পারি, ঠিক আছে, অ্যাসিড যে বৃষ্টি সেটা দেখতে পারি। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 2 and 4 অনলি, ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইড আর সালফার অক্সাইডের জন্য, ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখতে পারি। নেক্সট আসছে তোমার 61 নম্বর কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, হাই ক্লাউডস প্রাইমারিলি রিফ্লেক্ট সোলার রেডিয়েশন অ্যান্ড কুল দ্য সারফেস অফ দ্য আর্থ, ঠিক আছে। এটা কিন্তু তোমার ডাইরেক্ট আবার আমরা জিওগ্রাফিতে চলে যাচ্ছি, যে উপরের দিকে যে ক্লাউডগুলো থাকে, মেঘগুলো থাকছে, যেটা সোলার রেডিয়েশন আর কুল থেকে আমরা সারফেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, রিফ্লেক্ট করছে এটাকে, তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে সোলার রেডিয়েশনকে। নাম্বার 2 হচ্ছে তোমার লো ক্লাউডস, মানে নিচের দিকে যে ক্লাউডগুলো থাকছে, হ্যাভ এ হাই অবজারভেশন অফ দ্য ইনফ্রারেড রেডিয়েশন, তো এখানে অ্যাবজর্ভ দ্রুত করতে পারে, মানে শুষে নিতে পারে হাই রেডিয়েশনকে, ঠিক আছে, এস্টিমেটেড ফ্রম দ্য আর্থ সারফেস, যেটা আর্থের সারফেস থেকে আসে, অ্যান্ড দাস কজেস ওয়ার্মিং এফেক্ট, তো এর ফলে পরবর্তীতে যেটা হয় এটা হচ্ছে তোমার গরম হতে থাকে, ঠিক আছে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট, তো অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, নাইদার নট অর টু, ঠিক আছে, মানে যে দুটো অপশন রয়েছে দুটোর একটাই কিন্তু কারেক্ট অ্যান্সার না, ঠিক আছে, অপশন ডি হবে। তো এরকমও কিন্তু থাকে যে অপশনের মধ্যে আছে বলে ওটাই ঠিক হবে যে কোনো একটা, তার সেরকম কিন্তু ব্যাপার নেই, নাও হতে পারে, দুটো যে চারটে থাকে তো চারটের একটাও নাও হতে পারে, বা দুটোর একটাও নাও হতে পারে, তো এগুলো কিন্তু কনফিউজ করার জন্য থাকে এইভাবে কোয়েশ্চেন। ওকে, নেক্সট হচ্ছে তোমার 62তে যাই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, অপশন হচ্ছে যে বিডিবাডি ইজ এ লার্জ রিফিউজি সেটেলমেন্ট ইন নর্থ ওয়েস্টার্ন কেনিয়া, তো নর্থ ওয়েস্টার্ন কেনিয়াতে এটা হচ্ছে একটা রিফিউজি সেটেলমেন্ট। সাম পিপল হু ফ্লেড ফ্রম সাউথ সুদান সিভিল ওয়ার লাইক ইন বিডিবিডি, তো সিভিল ওয়ারের সময়, গৃহযুদ্ধের সময় কিন্তু সাউথ সুদানে কিন্তু এরা পালিয়ে এসেছিল বিডিবিডিতে। সাম পিপল হু ফ্লেড ফ্রম সিভিল ওয়ার, তো গৃহযুদ্ধের সময় যারা পালিয়ে এসেছিল সেটা সোমালিয়ায় বসবাস করে দাদাব রিফিউজি কমপ্লেক্সে, ঠিক আছে, ইন কেনিয়া, তো এখানে কেনিয়াতে কিন্তু এরা রয়েছে। হুইচ অফ দিস স্টেটমেন্ট গিভেন অ্যাবভ ইজ আর কারেক্ট, অপশন সি 2 and 3 অনলি, 2 আর 3 নম্বর যে অপশন রয়েছে এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। 63তে আবার যাই আমরা। কনসিডার দ্য ফলোইং কান্ট্রিজ, আর্মেনিয়া, আজারবাইজান, ক্রোয়েশিয়া, রোমানিয়া, উজবেকিস্তান, হুইচ অফ দ্য অ্যাবভ আর মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন অফ টার্কিক স্টেট, তো তুরস্কর যে স্টেট আছে তো তার সাথে রিলেট কোনটা করছে অর্গানাইজেশনের যেটা, তো এটা হচ্ছে 2 and 5, মানে হচ্ছে তোমার আজারবাইজান আর হচ্ছে উজবেকিস্তান, এই দুটো হচ্ছে রিলেট করছে এর সাথে, টার্কিক স্টেটের সাথে। ওকে, নেক্সট হচ্ছে 64 নম্বর। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, গুজরাট হ্যাজ দ্য লার্জেস্ট সোলার পার্ক ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে সবথেকে বড় সোলার পার্ক রয়েছে হচ্ছে গুজরাটে। নাম্বার 2 হচ্ছে কেরালা হ্যাজ এ ফুলি সোলার পাওয়ার্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো কেরালাতে হচ্ছে পুরো সোলার পাওয়ার দ্বারা কন্ট্রোল করা বিমানবন্দর রয়েছে। নাম্বার 3 হচ্ছে গোয়া হ্যাজ দ্য লার্জেস্ট ফ্লোটিং সোলার ফটোভোল্টিক প্রজেক্ট ইন ইন্ডিয়া, তো ভারতের মধ্যে সবথেকে বড় সোলার ফটোভোল্টিক প্রজেক্ট রয়েছে কোথায়, গোয়াতে, ঠিক আছে, এবং এটা সবথেকে বড়, এটা বলা হচ্ছে 3 নম্বর স্টেটমেন্টে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট, তো এখানে হচ্ছে অপশন 2 অনলি, মানে কেরালা হ্যাজ দ্য ফুলি সোলার পাওয়ার্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনলি, এটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এবার আমরা 65-এ যাই। উইথ রেফারেন্স টু দ্য ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ সি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, তো ইউনাইটেড নেশনের কনভেনশন অফ ল অফ সিতে যা বলেছে তা সেই অনুযায়ী এখানে অ্যান্সারটা করতে হবে। অপশন 1 হচ্ছে তোমার এ কোস্টাল স্টেট হ্যাজ দ্য রাইট টু এস্টাবলিশ দ্য ব্রড অফ ইটস টেরিটোরিয়াল সি আপ টু লিমিট অফ নট এক্সিডিং 12 নটিক্যাল মাইলস মেজার্ড ফ্রম বেস লাইন ডিটারমাইন্ডেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনভেনশন, ঠিক আছে। তো কোস্ট লাইন যেটা করা হচ্ছে তো সেখানে বলা হচ্ছে যে তাদের যে টেরিটোরিয়াল সি থাকবে তো মোটামুটি তোমার যে সমুদ্র তট থেকে 12 নটিক্যাল মাইল অবধি হচ্ছে এরিয়া থাকবে, ঠিক আছে, তো সেখানে এখানে বলা হচ্ছে যেটা কনভেনশন অনুযায়ী। নাম্বার 2 হচ্ছে শিপস অফ অল স্টেট, মানে সব জায়গা থেকে যে সকল স্টেট জাহাজগুলো আসছে ওয়েদার কোস্টাল অর ল্যান্ডলক, যেরকমই দেশ হোক না কেন, এনজয় দ্য রাইট টু ইনোসেন্ট পাসেস থ্রু দ্য টেরিটোরিয়াল সি, তো সেই টেরিটোরিয়াল সি এর মধ্যে যে কোনো জাহাজ কিন্তু সেখানে প্রবেশ করে চলাচল করতে পারবে, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন শ্যাল নট এক্সটেন্ড বিয়ন্ড 200 নটিক্যাল মাইল, এক্সক্লুসিভ যে ইকোনমিক জোন আছে সেটা 200 নটিক্যাল মাইলের বেশি কিন্তু এটা হতে পারবে না, সেই হিসাবে বলা হচ্ছে দ্য টেরিটোরিয়াল সি ইজ মেজার্ড, কারণ এইভাবেই টেরিটোরিয়াল সি হচ্ছে মেজার করা রয়েছে এখানে, ঠিক আছে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবভ আর কারেক্ট, তো এর মধ্যে কোন কোনগুলো কারেক্ট, অপশন হচ্ছে ডি 1 2 3, যে 3টে স্টেটমেন্ট এখানে রয়েছে পুরোটাই সম্পূর্ণ কারেক্ট, তো তার জন্য ডি অপশন হবে পুরোটা কারেক্ট। ওকে, এবার হচ্ছে আমরা 66-এ যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য ইস্যু অফ সেনকাকু আইল্যান্ড সামটাইমস মেনশন ইন দ্য নিউজ, তো এটা কিন্তু রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু বেস করে কিন্তু এই কোশ্চেনটা আমরা বুঝতেই পারছি।
It is generally believed that there are artificial island made by a country around South China Sea. তো সাউথ চায়না সির কাছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল আইল্যান্ড, কৃত্রিমভাবে আইল্যান্ড তৈরি করা হয়েছে, দ্বীপ তৈরি করা হয়েছে। অপশন বি হচ্ছে চায়না অ্যান্ড জাপান এঙ্গেজ ইন মেরিটাইম ডিসপুট ওভার দিস আইল্যান্ড ইন ইস্ট চায়না সি। তো পূর্ব চায়নার যে সমুদ্র আছে সেইখানে কিন্তু চায়না এবং জাপানের মধ্যে মেরিটাইম ডিসপুট কিন্তু রয়েছে, ঠিক আছে, সামুদ্রিক যে ডিসপুট। নাম্বার সি হচ্ছে এ পার্মানেন্ট আমেরিকান মিলিটারি বেস হ্যাজ বিন সেট আপ টু হেল্প তাইওয়ান টু ইনক্রিজ ইটস ডিফেন্স ক্যাপাবিলিটিস। তো তাইওয়ানকে হেল্প করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমেরিকান মিলিটারি বেস আছে, ঠিক আছে, ডিফেন্স ক্যাপাবিলিটিস সহ। তো অপশন ডি হচ্ছে দো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডিক্লেয়ার দেম অ্যাজ নো ম্যান্স ল্যান্ড। তো যদিও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে একে বলা হয়েছে যে নো ম্যান্স ল্যান্ড, এখানে কেউ কোনো মানুষ থাকতে পারবে না, সাম সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ ক্লেম দেম। কিন্তু বিভিন্ন যে সকল সাউথ এশিয়ান কান্ট্রি আছে, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, তারা বলে এটা হচ্ছে আমাদের জায়গা, এটা আমাদের জায়গা, ঠিক আছে। তো এখানে 66-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, চায়না জাপান এঙ্গেজ ইন মেরিটাইম ডিসপুট, এটা। ওকে, এবার হচ্ছে 67-এ যাই আমরা। এক পাশে কান্ট্রি আর এক পাশে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট রিজন ফর বিং দ্য নিউজ, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে। নাম্বার 1, চাঁদ সেটিং আপ দ্য পার্মানেন্ট মিলিটারি বেস ইন চায়না, ঠিক আছে, এখানে চায়না মিলিটারি বেস করেছে। গুয়েনা সাসপেনশন অফ কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট বাই মিলিটারি, তো এখানে কনস্টিটিউশন সাসপেন্ড করা হয়েছে, গভর্নমেন্ট মিলিটারি অ্যাকশন কিন্তু এখানে নিচ্ছে। লেবানন হচ্ছে সেভার দ্য প্রলং ইকোনমিক ডিপ্রেশন, তো ইকোনমিক ডিপ্রেশন এখানে চলছে, আর্থিক অবস্থা খুবই খারাপ। টিউনিশিয়া এবার সাসপেনশন অফ পার্লামেন্ট বাই প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট এখানে পার্লামেন্টকে সাসপেন্ড করেছে। তো হাউ মেনি পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড, তো এখানে কোয়েশ্চেনের অনলি 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার্স। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, অনলি 3 পেয়ার্স। তো সেই 3 পেয়ার্সগুলো কোনটা, 2, 3 আর 4 নম্বর, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 68-এ আমরা যাচ্ছি যে কনসিডার দ্য ফলোইং পেয়ার্স রিজিয়ন অফেন মেনশনড ইন নিউজ, মানে এগুলো কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে কোশ্চেনগুলো হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে তোমার অ্যানাটোলিয়া, কানেক্ট করা হয়েছে টার্কির সাথে। আমহারা রয়েছে ইথিওপিয়ার সাথে। সি হচ্ছে ক্যাবো ডেলগাডো রয়েছে স্পেনের সাথে। আর 4 হচ্ছে ক্যাটালোনিয়া হাসছে ইটালির সাথে। তো এখানে কোন দুটো পেয়ার ঠিক, তো ফার্স্ট দুটো হচ্ছে ঠিক, অ্যানাটোলিয়া টার্কি আর আমহারা ইথিওপিয়ার সাথে। ওকে, অপশন বি, অনলি 2 পেয়ার্স কারেক্ট। তো এটা গেল। এরপর হচ্ছে তোমার 69 আসছে, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান লজ অ্যাবাউট ওয়াইল্ড লাইফ প্রোটেকশন কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। তো এখানে ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের যে আমাদের যে ল আছে, আইন আছে, তার উপর বেস করে হচ্ছে কোশ্চেনটা। নাম্বার 1, ওয়াইল্ড এলিমেন্টস আর দ্য সোলি প্রপার্টি অফ গভর্নমেন্ট, তো যারা বন্যপ্রাণী হচ্ছে পুরোটা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়েন এ ওয়াইল্ড এলিমেন্ট ইজ ডিক্লেয়ার প্রোটেক্টেড, যখন কোনো একটা বন্য জন্তুকে বলা হয় যে হে হচ্ছে প্রোটেক্ট করা সরকারের দ্বারা। সাচ অ্যানিম্যাল ইজ এন্টাইটেড ফর ইকুয়াল প্রোটেকশন ওয়েদার ইট ইজ ফাউন্ড ইন প্রোটেক্টেড এরিয়াজ আর নট, তো সেটা যদি তোমার একটা নির্দিষ্ট অঞ্চলে, যে নির্দিষ্ট এলাকাতেই যদি থাকে, তাহলেও সেটা সরকার দ্বারা কন্ট্রোল করা হবে, অথবা যদি সে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে থাকে তাহলেও তাকে বলবে সরকার এটা কিন্তু প্রোটেক্টেড, আর যদি যে নির্দিষ্ট এরিয়া করা রয়েছে তার বাইরেও থাকে তাহলেও কিন্তু সেটা প্রোটেক্টেড হবে, ঠিক আছে। অপশন 3 আসছে হচ্ছে তোমার অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড প্রোটেক্টেড ওয়াইল্ড অ্যানিমালস বিকামিং ডেঞ্জার টু হিউম্যান লাইফ ইজ সাফিসিয়েন্ট গ্রাউন্ড ফর ইস ক্যাপচার অর কিলিং, তো যদি দেখা যায় যে এই ওয়াইল্ড অ্যানিম্যাল খুব ডেঞ্জার হয়ে যাচ্ছে, এই বন্যপ্রাণীটা সাধারণ মানুষের জীবন ধারণের জন্য, তখন কিন্তু তাকে মেরে ফেলা অথবা ক্যাপচার করার জন্য সেটুকুই ঠিকঠাক আছে, মানে ওইটুকু যদি ভাবা হয় যে আমাদের জন্য ডেঞ্জার হতে পারে মানুষের জন্য, তখনই তাকে অ্যাটাক বা মারা যাবে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট, এখানে হচ্ছে অপশান এ 1 and 2, বি 2 অনলি, সি 1 and 3 আর ডি 3 অনলি। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ 1 and 2, ঠিক আছে, 3 নম্বর কিন্তু হবে না। তো এবার হচ্ছে আমরা 70 নম্বরে যাচ্ছি, যে সার্টেন স্পিসিস অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজমস আর ওয়েল নোন অ্যাজ কাল্টিভেটার্স অফ ফুঙ্গি, ঠিক আছে। তো ফুঙ্গির যে অর্গানিজম আছে, তো সেটা অর্গানাইজেশন অ্যাজ ওয়েল নোন অ্যাজ কাল্টিভেটার, ফুঙ্গির যে কাল্টিভেটার আছে সেগুলো কী সেটা বলা হচ্ছে এখানে। অপশান এ অ্যান্ট, বি হচ্ছে ককরোচ, সি কার্ভ হচ্ছে ক্র্যাব, আর হচ্ছে ডি স্পাইডার। মানে 1 নম্বর হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে পিঁপড়ে, ঠিক আছে। অপশানগুলো আছে ককরোচ রয়েছে, আরশোলা রয়েছে, ক্র্যাব মানে কাঁকড়া রয়েছে, স্পাইডার মানে তো মাকড়সা রয়েছে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড পিঁপড়ে, ঠিক আছে, 70 নম্বর কোশ্চেনের। নেক্সট হচ্ছে আমরা 71 নম্বরে যাচ্ছি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, যে টাইট মনিটারি পলিসি অফ ইউএস ফেডারেল রিজার্ভ কুড লিড টু এ ক্যাপিটাল ফাইট। তো ক্যাপিটাল ফাইট সারা পৃথিবী জুড়ে ঘটতে পারে ক্যাপিটাল ফাইট, যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তাদের যে মনিটারি পলিসি কিন্তু টাইট করে, তাহলে কিন্তু এটা হতে পারে। নাম্বার 2 হচ্ছে ক্যাপিটাল ফাইট মে ইনক্রিজ দ্য ইন্টারেস্ট কস্ট অফ দ্য ফার্ম অ্যান্ড এক্সিস্টিং এক্সটার্নাল
কমার্শিয়াল বরোয়িং। তো ইসিবি যদি বাড়তে থাকে কোনো একটা দেশের, যে তাহলে কিন্তু এই যে ক্যাপিটাল ফ্লাইট কিন্তু বাড়তে পারে, ঠিক আছে, যদি কোনো একটা জায়গার ইন্টারেস্ট কস্ট মানে যে সুদের হারের পরিমাণ যদি বাড়ানো হয়, ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে ইসিবি থেকে। নাম্বার 3 হচ্ছে তোমার ডিভ্যালুয়েশন অফ ডোমেস্টিক কারেন্সি, মানে কোনো একটা দেশের যে ইন্টারনাল যে কারেন্সি, যেরকম আমাদের ইন্ডিয়ান রুপি ডিক্রিজেস দ্য কারেন্সি রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইসিবি। তো এখানে কারেন্সি রিস্কটা কিন্তু কমে যায় তখন, যেটু যদি সেটা ইসিবির সাথে কানেক্ট থাকে, তো সেটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কোনটা, হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট? অপশান এ হচ্ছে 1 and 2 অনলি, 2 and 3 অনলি, 1 and 3 আর 1 2 3। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ 1 and 2 অনলি, ঠিক আছে। 72তে এবার যাই 72-এ। কনসিডার দ্য ফলোইং স্টেটস। নাম্বার 1 অন্ধ্রপ্রদেশ, কেরালা, হিমাচল প্রদেশ, ত্রিপুরা। হাউ মেনি অফ দ্য অ্যাবোভ জেনারেলি নোন অ্যাজ টি প্রডিউসিং স্টেট? তো এর মধ্যে কোন কোন রাজ্য সবথেকে বেশি টি প্রডিউস করে, ঠিক আছে। তো এখানে অনলি ওয়ান স্টেট হচ্ছে কারেক্ট অ্যান্সার, তো সেটা হবে হচ্ছে কি তোমার হচ্ছে কেরালা, ওকে। তো সেই ব্যাপারটা কিন্তু গেল। এরপরে কি আসছে দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কিন্তু দেখো তাও যদি বলা হয় যে কেরালা আর অন্যান্য রাজ্যে ত্রিপুরাও কিন্তু তোমার কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু তারপরে তুমি যদি যে কি পরিমাণে হয় চায়ের উৎপাদন তার উপরেও কিন্তু এটা ডিপেন্ড করে। তো সেই হিসাবে তুমি এ অথবা বি যে কোনো একটা দিতে পারো, তো সেই হিসেবে দেখা যেতে পারে, মানে অপশান কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ অনলি ওয়ান স্টেট, সেই হিসাবে দেখা যেতে পারে, ওকে। এরপর হচ্ছে তোমার 73 আসছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ইন ইন্ডিয়া ক্রেডিট রেটিং এজেন্সি আর রেগুলেটেড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো ভারতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ক্রেডিট রেটিং করে থাকে, ঠিক আছে, রেগুলেট করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের দেশে, যেগুলো কোন কোন সংস্থা ক্রেডিট রেটিং করবে। অপশন ডি হচ্ছে তোমার দ্য রেটিং এজেন্সি পপুলারলি নোন অ্যাজ আইসিআরএ ইজ এ পাবলিক লিমিটেড কোম্পানি। তো এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, যেটা হচ্ছে তোমার আইসিআরএ হয়, যেটা তোমার এই যে রেগুলেট করছে এবং বিভিন্ন ধরনের রেটিং দিচ্ছে, ঠিক আছে। অপশন 3 হচ্ছে তোমার ব্রিক ওয়ার্ক রেটিংস ইজ অ্যান ইন্ডিয়ান ক্রেডিট রেটিং এজেন্সি। তো ব্রিক ওয়ার্ক রেটিং হচ্ছে আমাদের ভারতের একটা ক্রেডিট রেটিং এজেন্সি। তো এর মধ্যে কোন অপশনটা কারেক্ট? হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট? অপশন এ 1 2, 2 and 3, সি হচ্ছে 1 and 3, ডি হচ্ছে 1 2 3। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 2 and 3 অনলি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এবার হচ্ছে আমরা 74-এ যাই। উইথ রিভার্স টু দ্য ব্যাঙ্কস বোর্ড ব্যুরো বিবিবি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? বিবিবি অনুসারের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার? অপশন 1 হচ্ছে দ্য গভর্নর অফ আরবিআই ইজ দ্য চেয়ারম্যান অফ বিবিবি। তো আমাদের ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হচ্ছে এই বিবিবির চেয়ারম্যান। অপশন 2 হচ্ছে বিবিবি রিকমেন্ডস দ্য সিলেকশন অফ দ্য হেডস অফ দ্য পাবলিক সেক্টর ব্যাঙ্কস। তো পাবলিক সেক্টর ব্যাঙ্কসের যারা হেড আছে তো তাদের ঠিক করবে হচ্ছে তোমার বিবিবি। এবং অপশন সি হচ্ছে বিবিবি হেল্পস দ্য পাবলিক সেক্টর ব্যাঙ্কস ইন ডেভেলপিং স্ট্র্যাটেজিজ অ্যান্ড ক্যাপিটাল রেজিং প্ল্যান। সো কোনো একটা জায়গা থেকে তোমার পাবলিক সেক্টর ব্যাঙ্ক যদি স্ট্র্যাটেজি একটা ডেভেলপ করে এবং সেই অনুযায়ী ক্যাপিটাল রেজ করা শুরু করে, ক্যাপিটাল মানে হচ্ছে অর্থ রেজ করা শুরু করে মার্কেট থেকে, ঠিক আছে, তো সেগুলো কিন্তু এখানে এই প্ল্যান অনুযায়ী চলবে, তো সেটা এখানে বলছে বিবিবি এটা হেল্প করে। অপশন হচ্ছে দেখো সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে অপশন এ হচ্ছে 1 and 2, অপশন বি হচ্ছে 2 and 3, অপশন সি হচ্ছে 1 and 3, ডি হচ্ছে 1 2 3। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি 2 and 3 অনলি, ওকে। পুরো কিন্তু তোমার ইকোনমিক কোশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কিন্তু এটা রিলেটেড, ওকে। নাম্বার 75 আসছে এবার। উইথ রেফারেন্স টু কনভার্টেবল বন্ডস কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। তো এখানে কনভার্টেবল বন্ডসের উপর ভিত্তি করে হচ্ছে এখানে করতে হবে যে স্টেটমেন্টগুলো দেওয়া রয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যাজ দেয়ার ইজ অ্যান অপশন টু এক্সচেঞ্জ দ্য বন্ড অফ ফর ইকুইটি কনভার্টেবল বন্ডস পে এ লোয়ার রেট অফ ইন্টারেস্ট। তো এখানে এটা বলা হচ্ছে যখন যে এখানে যে একটা অপশন রয়েছে যে বন্ড ফর ইকুইটি নেওয়ার জন্য তোমার কিন্তু বন্ডের ব্যবস্থা, তাছাড়া কনভার্টেবল বন্ডস পে এ লোয়ার রেট অফ ইম্পোর্টেন্স। তো যে বন্ডগুলো তুমি কনভার্ট করতে পারছো, ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে তোমার ইন্টারেস্ট কম লাগে, মানে হচ্ছে সুদের হার কিন্তু সেখানে কম লাগে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে বলছে। অপশন 2 হচ্ছে দেখো দ্য নোশন টু কনভার্ট টু ইকুইটি অ্যাফোর্ডস দ্য বন্ড হোল্ডার এ ডিগ্রি অফ ইন্ডেক্সেশন টু রাইজিং কনজিউমার প্রাইসেস। তো 75-এর যে অপশানগুলো রয়েছে, অপশান এ 1 অনলি, অপশান বি 2 অনলি, অপশান সি বোথ 1 and 2, আর অপশান ডি নাইদার 1 নট 2, ঠিক আছে। তো 2 নম্বরে যেটা রয়েছে দ্য অপশান টু কনভার্ট টু ইকুইটি অ্যাফোর্ডস দ্য বন্ড হোল্ডার। তো যেখানে তুমি ইকুইটিকে তুমি বন্ড হোল্ডারের কাছে, মানে যারা হচ্ছে বন্ডগুলো হোল্ড করে রাখছে, তো তাদেরকে একটা ইন্ডিকেশন দিচ্ছে এ ডিগ্রি অফ ইন্ডিকেশন টু রেজিং দ্য কনজিউমার প্রাইস। তো কনজিউমার প্রাইস কোনটা, মানে কনজিউমাররা মানে উপভোক্তারা আমরা যে দাম দিয়ে কোনো একটা জিনিস কিনি, তো সেটা বাড়ানোর যে সিস্টেম বা পদ্ধতি সেটা কিন্তু কাদের হাতে পাওয়ারটা দিয়ে দিচ্ছে, তোমার বন্ড হোল্ডারদের কাছে। তো ঠিক আছে, সেখানে একটা ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে, তো এটা সম্পর্কে এখানে কিন্তু এই 2 নম্বর অপশানে বলছে। তো এর মধ্যে কোনটা তোমার ঠিক হবে? এটা কিন্তু একটা হাইফাই লেভেলের রিস্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্সারটা হবে হচ্ছে অপশান এ 1 অনলি, ঠিক আছে। 2 নম্বর অপশানটা কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে। তাহলে 75-এর অ্যান্সার হবে হচ্ছে অপশান এ 1 অনলি।
ওকে, নেক্সট হচ্ছে আমরা পরে যাই, দেখো 76 নম্বর কোশ্চেনে, কনসিডার দ্য ফলোয়িং। এগুলো কিন্তু সবই তোমার ইকোনমিক কোশ্চেন আমরা দেখলাম। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক, অপশন 2 হচ্ছে মিসাইল টেকনোলজি কন্ট্রোলিজম, অপশন সি হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ হুইচ অফ দ্য অ্যাবভ। এটা কয়েক বছর আগের কিন্তু এমসিকিউ যেটি দেখা হয়, ঠিক আছে। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স বলছে যে খালি যে বছর এক্সাম তা 2 বছর আগের থেকে কোশ্চেন আসবে তাও না, এটা কিন্তু তারও আগের জিনিস। তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো তাহলে বুঝতে পারবে। ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ হুইচ অফ দ্য অ্যাবভ, যেখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি 1 2 3, তিনটেরই কিন্তু আমরা সদস্য। ওকে, এবার 77 যাচ্ছি, দেখো কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ভিয়েতনাম হ্যাজ বিন ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য রিসেন্ট ইয়ার্স। তো অন্যতম গুরুত্বপূর্ণ তোমার ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ভিয়েতনাম। ভিয়েতনাম ইজ লেড বাই এ মাল্টি পার্টি পলিটিক্যাল সিস্টেম এখানে রয়েছে। ভিয়েতনামের ইকোনমিক পাওয়ার ইজ লিঙ্ক টু ইন্টিগ্রেশন উইথ গ্লোবাল সাপ্লাই চেনের মধ্যে এখানে আছে, এবং এক্সপোর্টের উপর ওরা বেশি ইমফ্যাসিস করে সেটা বলছে। 4 নম্বরে আসছে, ফর এ লং টাইম ভিয়েতনামস লোর লেবার কস্ট অ্যান্ড স্টেবল এক্সচেঞ্জ রেট হ্যাভ অ্যাট্রাক্ট গ্লোবাল ম্যানুফ্যাকচার। সারা পৃথিবী জুড়ে তাদের যে লেবার কস্ট খুব কম এবং তাদের এক্সচেঞ্জ রেটও স্টেবল ছিল, তার জন্য ওখানে গেছে সবাই বিজনেস করতে। ভিয়েতনাম হ্যাজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ই সার্ভিস সেক্টর ইন ইন্দো প্যাসিফিক রিজন। তো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভিয়েতনাম কিন্তু মোস্ট প্রোডাক্টিভ ই সার্ভিস সেক্টর এখানে রয়েছে, ঠিক আছে। ইলেকট্রনিক সিস্টেম খুবই কিন্তু ফাস্ট। হুইচ অফ দ্য স্টেটমেন্ট কারেক্ট, তোমার অপশন হওয়া হচ্ছে সি 1 3 4, 1 3 আর 4 কিন্তু এখানে কারেক্ট রয়েছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 78 হচ্ছে, দেখো ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর মেনটেনিং দ্য প্রাইস স্টেবিলিটি বাই কন্ট্রোলিং ইনফ্লেশন। তো আমাদের দেশে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য কোন ইনস্টিটিউট সেটা কন্ট্রোল করে থাকে? অপশন নম্বর এ হচ্ছে তোমার ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ঠিক আছে। এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট কমিশন, তারপর হচ্ছে ফিনান্স স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল, ডি হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডি আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 79 এবার যাই যে উইথ রেফারেন্স টু নন ফাঙ্গেবল টোকেন্স এনএফটি, যেটা দেখো নিউজে কিন্তু ছিল লাস্ট ইয়ারে খুব। কনসিডার ফলোয়িং স্টেটমেন্ট। অপশন এ হচ্ছে দে এনেবল দ্য ডিজিটাল রিপ্রেজেন্টেশন অফ ফিজিক্যাল অ্যাসেট। তো ফিজিক্যাল অ্যাসেটের তোমার ডিজিটাল রিপ্রেজেন্টেশন এখানে দেখা যাবে। দে আর দ্য ইউনিক ক্রিপ্টোগ্রাফিক টোকেন্স আর এক্সিস্ট অ্যান্ড ব্লকচেন। তো এদের কিন্তু ব্লকচেনে দেখা যায় অ্যাজ এ ক্রিপ্টোগ্রাফিক টোকেন হিসাবে, ঠিক আছে। তারপর দে ক্যান বি ট্রেডেড অর এক্সচেঞ্জ অ্যাট এ ইকুইভ্যালেন্সি অ্যান্ড দেয়ারফোর ক্যান বি ইউজড অ্যাজ এ মিডিয়াম অফ কমার্শিয়াল ট্রানজাকশন। তো এদের কমার্শিয়াল ট্রানজাকশন হিসাবে ইউজ করা যেতে পারে এবং এদের কিন্তু একটা এক্সচেঞ্জ রেট রয়েছে, তো সেই হিসাবে কিন্তু তারা চলে। এই হচ্ছে 3টে অপশন গেল। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট? তো অ্যান্সার হচ্ছে অপশন বি 2 and 3 অনলি, ঠিক আছে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে 79-এর। নেক্সট হচ্ছে দেখো 80 নম্বর কোশ্চেন, এক পাশে রিজার্ভার রয়েছে আর এক পাশে স্টেট রয়েছে। তো কোন রিজার্ভার কোন জায়গায় এটা ঠিক করার জন্য, রিজার্ভার ঘাটপ্রভা রয়েছে তেলেঙ্গানাতে, 2 নম্বর গান্ধী সাগর রয়েছে মধ্যপ্রদেশে, 3 নম্বর ইন্দিরা সাগর রয়েছে অন্ধ্রপ্রদেশে, 4 নম্বর মাইথন রয়েছে ছত্তিশগড়ে। তো এর মধ্যে কোনটা কারেক্ট না, হুইচ আর নট গিভেন নট কারেক্টলি ম্যাচ, ঠিক আছে। তো সবসময় তুমি যদি কারেক্ট করে যাও তাহলে কিন্তু প্রবলেম, এখানে কিন্তু নট বলে দিয়েছে, এগুলো কিন্তু দেখা খুবই দরকার এখানে, ঠিক আছে। তো এখানে অনলি 1 পেয়ার, অপশন বি অনলি 2 পেয়ার, অপশন সি অনলি 3 পেয়ার, ডি অল 4 পেয়ার। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি অনলি 3 পেয়ার। তো সেগুলো কোনটা? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ আর চণ্ডীগড়, এটাই কিন্তু ছত্তিশগড়, এই হচ্ছে কারেক্ট। এবার আমরা 81-তে যাই যে ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1990, এই যে আমরা হিস্ট্রিতে ঢুকে যাচ্ছি, দ্য ফাংশন অফ দ্য প্রভিনশিয়াল গভর্নমেন্ট আর ডিভাইডেড ইন্টু রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার্ড সাবজেক্ট, ঠিক আছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ছিল, রিজার্ভ ছিল এবং ট্রান্সফার যে সাবজেক্ট ছিল। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ ট্রিটেড দ্য রিজার্ভ সাবজেক্টের মধ্যে রিজার্ভ সাবজেক্ট কোনটা? নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফ জাস্টিস, লোকাল সেফ গভর্নমেন্ট, ল্যান্ড রেভিনিউ, পুলিশ। এর মধ্যে কোনটা? অপশন 1 2 3, অপশন বি হচ্ছে 2 3 4, অপশন সি 1 3 4, অপশন ডি 1 2 4। তো এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে 1 3 4। ওকে, নাম্বার 82 হচ্ছে দ্য ইন ভেরিয়েবল ইন্ডিয়া দ্য টার্ম ফান্নাম রেফার টু। তো ফান্নাম টার্মটা মধ্যযুগে কী ছিল মধ্যযুগের ভারতে? অপশন এ ক্লথিং, অপশন 2 কয়েন, অপশন সি অর্নামেন্টস, অপশন ডি উইপন। মানে কাপড়, মুদ্রা না অর্নামেন্ট মানে হচ্ছে তোমার অলংকার, নাকি উইপন অস্ত্র? বি হচ্ছে কয়েন হবে হচ্ছে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 83 কনসিডার দ্য ফলোইং ফ্রিডম ফাইটার্স। তো বরেন্দ্র কুমার ঘোষ, ফ্রিডম ফাইটার্সদের মধ্যে দেখতে হবে এখানে যোগেন্দ্র চন্দ্র চ্যাটার্জি, রাসবিহারী বোস, অপশন 3 এগুলো রয়েছে। তো হুইচ অফ দ্য অ্যাবভ আর অ্যাক্টিভলি অ্যাসোসিয়েটেড উইথ গাদার পার্টি। তো গাদার পার্টির সাথে রিলেটেড কারা কে ছিলেন? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি অনলি মানে রাসবিহারী বোস হবে অপশন সি অ্যান্সার, ঠিক আছে। উইথ রেফারেন্স টু দ্য প্রপোজাল অফ দ্য ক্রিপস মিশন। তো ক্রিপস মিশন সম্পর্কে ডাইরেক্ট এখানে কোশ্চেন রয়েছে। দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি উড হ্যাভ মেম্বার্স নমিনেটেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্সলি এস্টেট। তো কনস্টিটিউট অ্যাসেম্বলি যেটা তৈরি হয়েছিল এখানে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিও থাকবে এবং প্রিন্সলি এস্টেটও থাকবে, এটা ফার্স্ট টার্ম বলা হচ্ছে। অপশন 2তে রয়েছে এনি প্রভিন্স মানে কোনো একটা রাজ্য
হুইচ ইজ নট প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট দ্য নিউ কনস্টিটিউশন, যে আমাদের নতুন কনস্টিটিউশন ফলো করবে না, তাকে কিন্তু একটা সেপারেট অ্যাগ্রিমেন্ট করতে হবে ব্রিটেনের সাথে ভবিষ্যতে। এটা কিন্তু 2 নম্বর পার্টে রয়েছে। তো হুইচ অফ দ্য অ্যাগ্রিমেন্ট স্টেটমেন্ট আর ট্রু, অপশন বি টু অনলি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে। উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান হিস্ট্রি কনসিডার দ্য ফলোয়িং টেক্সট, নেট্টি পাকারনা, পরীক্ষাহাত্রা পারবানা, আভাদানাক্ষা টাকা, ত্রিহরিষয়া লাক্ষানা, মহাপুরানা। ঠিক আছে, এর মধ্যে কোনটা হুইচ অফ দ্য অ্যাবভ আর জৈন টেক্সট, তার মধ্যে যে টেক্সটগুলো রয়েছে চারটের মধ্যে জৈন টেক্সট কোনটা? অপশন বি হবে 2 আর 4, মানে পরিশিষ্ট পর্বণ, আর হচ্ছে অপশন ডি তোমার ত্রিশরী ত্রিলাক্ষানা মহাপুরানা। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে তোমার অপশন বি 2 and 4। এবার 86-এ আমরা যাই। উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, আমাদের ভারতের ইতিহাস হিসাবে কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, একপাশে হিস্টোরিক্যাল পার্সন রয়েছে আর তাদের কী নামে বলা হয়। নাম্বার 1-এ হচ্ছে তোমার আর্যদেবা, জৈন স্কলার, দিগানাগা বুদ্ধিস্ট স্কলার, আর সি হচ্ছে নাথমুনি বৈষ্ণব স্কলার। তো এর মধ্যে কোনটা? অপশন এ নান অফ দ্য পেয়ার্স, অপশন বি অনলি 1 পেয়ার্স, অপশন সি অনলি 2 পেয়ার্স, অপশন ডি অর 3 পেয়ার্স। কারেক্ট আনসার হবে হচ্ছে অনলি 1 পেয়ার্স, তো সেটাকে তোমার হচ্ছে নাথমুনি বৈষ্ণব স্কলার। ওকে, তো সেটা রয়েছে। এরপর দেখো উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান হিস্ট্রি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, দ্য ফার্স্ট মঙ্গল ইনভেশন ইন ইন্ডিয়া হ্যাপেন্ড ইন জালালউদ্দিন খিলজি টাইমে, প্রথম মঙ্গল ইনভেশন হচ্ছে ডিউরিং দ্য রেইন অফ আলাউদ্দিন খিলজি অন মোগল অ্যাসল্ট মার্চ অফ দিল্লি অ্যান্ড ওয়েস্ট সিটি। তো আলাউদ্দিন খিলজির টাইমে কিন্তু দিল্লিতে মার্চ হয়েছে এবং সেটা কন্ট্রোল করা হয়েছে, সেটা বলা হচ্ছে এখানে। মোহাম্মদ বিন তুগলক টেম্পোরারি লস্ট পোর্শন, তো মোহাম্মদ বিন তুগলক বিভিন্ন পোস্ট কিন্তু তার যে টেম্পোরারি কিন্তু সেই জায়গা থেকে হারিয়ে ফেলেছেন নর্থ ওয়েস্ট অফ দ্য কিংডম অফ মোগলস। ওকে, তো নর্থ ওয়েস্ট কিংডম টু মোগলসদের হাতে এনতে এটা কিন্তু উনি কিন্তু জায়গাটা হারিয়েছেন সেটা বলছে এখানে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবভ ইজ কারেক্ট? অপশন বি 2 অনলি। ঠিক আছে, মানে আলাউদ্দিন খিলজির যে অপশন ওটার কারেক্ট। উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান হিস্ট্রি হুইচ অফ দ্য ফলোয়িং আর নোন অ্যাজ দ্য কুলাদারান হচ্ছে কার সাথে এখানে রিলেটেড? ঠিক আছে, অপশন এ আরব মার্চেন্ট, অপশন বি কলান্দার্স, অপশন সি পার্সিয়ান ক্যালিগ্রাফিটস, আর অপশন ডি হচ্ছে সৈয়দ। তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার সৈয়দের। 89 আসছে উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান হিস্ট্রি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন, তোমার ডাচ এস্টাবলিশ দেয়ার ফ্যাক্টরিজ ওয়ার হাউস অন দ্য ইস্ট কোস্ট অফ গাজাপতি রুলার্স। তো গাজাপতি রুলার্সের ওখানে হচ্ছে তোমরা এই ডাচেরা প্রথম তাদের কুঠি তৈরি করেছিল। আলফাসোনা দে অ্যান্টিবিকুই ক্যাপচার্ড গোয়া ফ্রম বিজাপুর সুলতানের থেকে এই আলফাসোনাকে কিন্তু ক্যাপচার করা হয়েছিল গোয়াতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ দ্য ফ্যাক্টরি অফ মাদ্রাজ, তো মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরি তৈরি করেছিল, যেটা তোমার বিজয়নগর এম্পায়ার থেকে বিজয়নগর সাম্রাজ্য থেকে তাদের লিজ দেওয়া হয়েছিল জমি। ঠিক আছে, এটা 3টে অপশন, তার মধ্যে কোনটা কারেক্ট? আর কারেক্ট অপশন বি 2 and 3 অনলি হচ্ছে হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি 2 and 3 অনলি। এবার হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু কৌটিল্যের অর্থশাস্ত্র হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট? তো অপশন এ হচ্ছে এ পার্সন কুড বি এ স্লেভ অ্যাজ এ রেজাল্ট অফ এ জুডিশিয়াল পানিশমেন্ট। ঠিক আছে, কোনো একটা লোককে কিন্তু স্লেভ তৈরি করা, দাসে পরিণত করা যাবে জুডিশিয়াল পানিশমেন্ট দিয়ে। ঠিক আছে, অপশন বি 2 নম্বর হচ্ছে ইফ এ ফিমেল স্লেভ বোর হার মাস্টার এ সন শি ওয়াজ লিগালি ফ্রি। ঠিক আছে, যদি একটা ফিমেল স্লেভ তার মাস্টারকে তার সনকে বোর করে, তো তাহলে কিন্তু তাকে পুরোপুরি দিয়ে দেওয়া, স্লেভ থেকে ফ্রি করে দেওয়া হবে, মানে সে তার ছেলেকে যদি দিয়ে দেয় সেখানে। ওকে, তো ইফ এ সন বর্ন টু এ ফিমেল স্লেভ ওয়াজ ফাদার্ড বাই হার মাস্টার, দ্য সন ওয়াজ এন্টাইটেড টু দ্য লিগাল স্ট্যাটাস অফ দ্য মাস্টার সন। তো এখানে ধরো কোনো ফিমেল স্লেভকে যদি তার মাস্টার ধরে নেয় এবং তাদের যদি কোনো ছেলে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তাকে আবার মাস্টার সন বলা হবে। ঠিক আছে, তো সেটা এখন বলা হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট? অপশন 1 and 3, অপশন সি। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট হবে এখানে। এবার হচ্ছে আমরা 91-এ যাচ্ছি, যে ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং কমপ্লাইজ ইনফরমেশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট ক্লোজার রিট্রেচমেন্ট অ্যান্ড লেআউট অফ দ্য ফ্যাক্টরিজ এমপ্লয়িজ ওয়ার্কার। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা দেখো ইকোনমি রিলেটেড কিন্তু কোয়েশ্চেন আসছে, যে ভারতে যে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট রয়েছে, ঠিক আছে, এবং ক্লজ যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে, তো সেগুলো এমপ্লয়ি ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে কী কী যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কার দ্বারা কন্ট্রোল করা হয়? তো অপশন এ হচ্ছে তোমার সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। ঠিক আছে, অপশন বি হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রমোশন অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, আর অপশন সি হচ্ছে লেবার ব্যুরো, অপশন ডি হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল ম্যান পাওয়ার ইনফরমেশন সিস্টেম। তো এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে লেবার ব্যুরো দ্বারা, অপশন সি। ওকে, এরপর হচ্ছে ইন ইন্ডিয়া হোয়াট ইজ দ্য রোল অফ দ্য কোল কন্ট্রোলার অর্গানাইজেশন, মানে হচ্ছে এই যে সিসিও মানে কোল কন্ট্রোলার অর্গানাইজেশনের কাজটা কি?
ঠিক আছে। নাম্বার 1 আছে সিসিও ইজ দ্য মেজর সোর্স অফ কোল স্ট্যাটিস্টিক্স ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকারের এই কোল স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে তোমার সিসিও প্রায় এরা করে থাকে, ঠিক আছে। ইট মনিটরস প্রোগ্রেস অফ ডেভেলপমেন্ট অফ ক্যাপটিভ কোল অ্যান্ড লিগনাইট ব্লকস। তো এটা পুরোপুরি মনিটর করে আমাদের দেশে যে কোল কয়লা রয়েছে এবং যে লিগনাইট রয়েছে সেগুলো কোথায় কী কী রয়েছে সেগুলো কন্ট্রোল করে। আর হচ্ছে অপশন হচ্ছে ইট হেয়ার্স এনি অবজেকশন টু দ্য গভর্নমেন্টস নোটিফিকেশন রিলেটিং টু অ্যাকুইজিশন অফ কোল বেয়ারিং এরিয়াস। তো একটা পুরোপুরি কন্ট্রোল করে যে গভর্নমেন্টের যেগুলো নোটিফিকেশান সেগুলো দেখে যেখানে তোমার কোল বেয়ারিং এরিয়া রয়েছে, ঠিক আছে, মানে কয়লা বেয়ারিং যে সকল জায়গা। অপশন ডি হচ্ছে তোমার ইট ইনশিওর্স দ্যাট কোল মাইনিং কোম্পানিজ ডেলিভার দ্য কোল টু এন্ড ক্লোজার ইন দ্য প্রেসক্রাইব টাইমস। তো একটা নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে দেওয়া হয়, তো সেখানে কোল মাইনিং কোম্পানিগুলো এক জায়গা থেকে ফার্স্ট ইউজার থেকে লাস্ট ইউজার অবধি কী কীভাবে যাচ্ছে সেগুলো কিন্তু কন্ট্রোল করে। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। তো এর মধ্যে কোন কোনটা কারেক্টের মধ্যে, তো এখানে ফার্স্ট অপশানে 1 2 3 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মানে লাস্টের 4 নাম্বারটা কিন্তু কারেক্ট না এখানে, তার মধ্যে অপশানে 1 2 3 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে আমরা 93-তে যাবো। তো ইফ এ পার্টিকুলার এরিয়া ইজ বট আন্ডার দ্য 5th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেসড রিফ্লেক্স অফ দ্য কনসিকুয়েন্স অফ ইট। তো এটা দেখো একদম পুরো ডাইরেক্ট পলিটিক্যাল কোয়েশ্চেন। তো আমাদের ভারতের সংবিধানের যে 5ম শিডিউল রয়েছে, 5ম তপশিল রয়েছে, তো সেখানে কোন স্টেটমেন্টটা এখানে কিন্তু ফলো করছে। অপশন এ হচ্ছে দিস উড প্রিভেন্ট দ্য ট্রান্সফার অফ ল্যান্ড টু ট্রাইবাল পিপলস টু নন ট্রাইবাল পিপলস। তো এখানে কিন্তু যারা ট্রাইবাল পিপল আছে, যারা উপজাতি সম্প্রদায় রয়েছে, তাদের কাছ থেকে যে তাদের যে ল্যান্ড বা জমি যারা নন ট্রাইবাল আছে, মানে উপজাতি যারা না, তাদের কাছে কিন্তু সম্পত্তি বা জমি দিয়ে দেওয়া যাবে না, দিয়ে দেওয়াকে প্রিভেন্ট করবে, মানে বাঁচাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। আর তাছাড়া অপশনগুলো আছে দেখো, যে দে উড ক্রিয়েট এ সেলফ গভর্নিং বডি ইন দ্য এরিয়া, সেলফ গভর্নিং বডি তৈরি করবে। দ্য উড কনভার্ট দ্য এরিয়া ইন্টু ইউনিয়ন টেরিটরি, সেই এরিয়াটাকে ইউনিয়ন টেরিটরি তৈরি করবে, কেন্দ্রশাসিত অঞ্চল। দ্য স্টেট হ্যাভিং সাচ এরিয়াস কুড বি ডেসক্রাইবড অ্যাজ স্পেশাল ক্যাটাগরি স্টেট, তো এই জায়গাটাকে স্পেশাল ক্যাটাগরি স্টেট করবে। তো এইভাবে 4টে কিন্তু অপশন এখানে রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা 94-তে যাই, যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দ্য ইন্ডিয়ান স্যানিটেশন কোয়ালিশন is a platform to promote sustainable sanitation and is funded by the Government of India and the World Health Organization। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকার একসাথে মিলে ফান্ড করে হচ্ছে সাস্টেনেবল স্যানিটেশন পদ্ধতি, ঠিক আছে, যেটা তোমার ইন্ডিয়া স্যানিটেশন কোয়ালিশনের কিন্তু একটা প্ল্যাটফর্ম। 1 নম্বরে গেল। নাম্বার 2 হচ্ছে বলা হচ্ছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স ইজ অ্যান অ্যাপেক্স বডি অফ মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। তো মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের একটা অ্যাপেক্স বডি হচ্ছে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স, ঠিক আছে। এরা হচ্ছে ইনোভেটিভ সলিউশন দেয় যাতে আমাদের যে আরবান ইন্ডিয়াতে যে সকল প্রবলেম রয়েছে তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যায় বিভিন্ন টাইপের, এবং সেটা সলভ করা যায়। ওকে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। তো এখানে অপশন এ হচ্ছে 1 অনলি, অপশন বি 2 অনলি, অপশন সি both 1 and 2, অপশন ডি নাইদার 1 নট 2। তো এইখানে কোয়েশ্চেনের অ্যান্সারে কিন্তু তোমার 94-এর অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে নাইদার 1 নট 2। মানে এর মধ্যে 4টে যে অপশন আছে তার কোনোটাই কিন্তু ঠিক না, ঠিক আছে, মানে দুটো একটাও কিন্তু ঠিক না। তো এইরকমও কিন্তু কোয়েশ্চেন এখানে থাকছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ বিন কনস্টিটিউটেড আন্ডার দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। তো আমাদের যে পরিবেশ প্রোটেকশন যে অ্যাক্ট রয়েছে তো 1986 সালের, তো সেটার আন্ডারে কী কী তার আইডিয়া রয়েছে। সেন্ট্রাল ওয়াটার কমিশন, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি, আর অপশন ডি ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি। তো এর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি। ওকে, নেক্সট হচ্ছে তোমার 96 আসছে, উইথ রেফারেন্স টু দ্য ইউনাইটেড নেশন ক্রেডেন্টিয়াল কমিটি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তো ইউনাইটেড নেশনের ক্রেডেন্টিয়াল কমিটিতে কী বলা হচ্ছে, ইট ইজ এ কমিটি সেট আপ বাই দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল। এই কমিটিটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল থেকে এটা তৈরি, এবং এটা কিন্তু এর আন্ডারে কিন্তু কাজ করে। নাম্বার 2 হচ্ছে ইট ট্র্যাডিশনালি মিটস ইন মার্চ, জুন অ্যান্ড সেপ্টেম্বর। তো প্রত্যেক বছর মার্চ, জুন এবং সেপ্টেম্বরে এদের একটা সভা বসে। It assesses the credential of all UN assemblies, all UN members before submitting a report to General Assembly for approval। তো এটা হচ্ছে পুরো ইউনাইটেড নেশনের যে সকল মেম্বার আছে তারা একসাথে মিলে একটা সাবমিট করে রিপোর্ট, ঠিক আছে, জেনারেল অ্যাসেম্বলির কাছে, এবং সেগুলো অ্যাপ্রুভাল করার জন্য, যেহেতু অ্যাপ্রুভ হবে কি হবে না তার জন্য। ওকে, তো ওখানে হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবোভ আর কারেক্ট। তো এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার 3 অনলি, মানে লাস্টে যেটা বললাম ওটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। আর যে 1 and 3, 2 and 3, 1 and 2 এগুলো একটাও কারেক্ট না, মানে বিসিডিতে যেটা আছে সেগুলো একটাও কারেক্ট না। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ 3 অনলি। ওকে, 96-এর। নেক্সট হচ্ছে আমরা 97-এ যাব। তো 97-এ দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য পোলার কোড। তো পোলার কোড কাকে বলা হয়ে থাকে। অপশন এ হচ্ছে ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল কোড অফ সেফটি ফর শিপস অপারেটিং ইন পোলার এরিয়াস। তো পোলার এরিয়া যেখানে আছে তো সেখানে
আন্তর্জাতিক একটা কোড অফ সেফটি, মানে সেফটি সুরক্ষার জন্য একটা কোড সিস্টেম কিন্তু এটা ফলো করা হয়, যাতে খুব সুরক্ষার সাথে সেই জায়গা থেকে জাহাজগুলো চলাচল করতে পারে, সে যত অনেক জাহাজ হোক না কেন। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। আর কী কী অপশন রয়েছে দেখো, ইট ইজ দ্য অ্যাগ্রিমেন্ট অফ দ্য কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য নর্থ পোল রিগার্ডিং দ্য ডিক্লারেশন অফ দ্য টেরিটরিজ ইন দ্য পোলার রিজিয়ন। তো এখানে নর্থ পোলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে তোমার অপশন সি আসে, ইট ইজ দ্য সেট অফ নর্মস টু বি ফলোড বাই দ্য কান্ট্রিজ হুজ সায়েন্টিস্ট আন্ডারটেক রিসার্চ স্টাডিজ ইন দ্য নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। তো এখানে সাউথ পোল এবং নর্থ পোলে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে যে যারা সায়েন্টিস্টরা আছে, তো তারা যে কাজ করছে রিসার্চ স্টাডিজ, তো তাদের যে নর্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো সবাই বলা হচ্ছে। অপশন ডি হচ্ছে, ইট ইজ এ ট্রেড অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট অফ দ্য মেম্বার কান্ট্রিজ ইন আর্কটিক কাউন্সিল। তো আর্কটিক কাউন্সিলের যে সকল মেম্বার কান্ট্রি আছে তাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে 97 এভাবে গেল, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 97 এ। ঠিক আছে, এবার হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। তো এখানে তোমার জেনারেল অ্যাসেম্বলি সম্পর্কে যেটা রয়েছে, অপশন এ হচ্ছে দেখো, দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি ক্যান গ্রান্ট অবজারভার স্ট্যাটাস টু দ্য নন মেম্বার স্টেট। মানে যে সকল স্টেটগুলো মেম্বার না, তো তাদেরকেও কিন্তু অবজারভার স্ট্যাটাস দিতে পারে। ঠিক আছে, অপশন টুতে হচ্ছে, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন ক্যান সিক অবজারভেশন স্ট্যাটাস ইন ইউএন জেনারেল অ্যাসেম্বলি। তো যেগুলো তোমার ধরো সরকারি সংস্থাও না, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেগুলো আছে, তো সেগুলো কিন্তু অবজারভার স্ট্যাটাস পেতে পারে। অপশন থ্রি হচ্ছে, পার্মানেন্ট অবজারভার ইন দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি ক্যান মেনটেন মিশনস ইন ইউএন হেডকোয়ার্টার। তো জাতিসংঘের যে হেডকোয়ার্টার রয়েছে, সদর দপ্তর, সেখানে কিন্তু পার্মানেন্ট অবজারভাররা কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে এরা কিন্তু মিশনে কিন্তু যুক্ত হতে পারে। ঠিক আছে, তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন অ্যাবভ আর কারেক্ট। তো এখানে অপশন হচ্ছে এ 1 and 2 অনলি, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার 1 and 2 অনলি। ওকে, এবার হচ্ছে আমরা 99-এ যাবো, উইথ রেফারেন্স টু দ্য টি বোর্ড অফ ইন ইন্ডিয়া। তো আমাদের দেশে যে টি বোর্ড রয়েছে তার সাথে রিলেটেড এগুলো কোশ্চেনের অ্যান্সারটা করো। অপশন 1 হচ্ছে, দ্য টি বোর্ড ইজ এ স্ট্যাটিউটরি বডি। টি বোর্ডটা স্ট্যাটিউটরি বডি সেটা বলা হচ্ছে। অপশন 2 হচ্ছে, ইটস এ রেগুলেটরি বডি অ্যাটাচ টু দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তো আমাদের দেশের যে কৃষি এবং কৃষকদের মন্ত্রণালয় যেটা রয়েছে তাদের উন্নয়নের জন্য, তো তার সাথে রেগুলেটরি বডি এটা হিসেবে কাজ করে। অপশন 3 হচ্ছে, দ্য টি বোর্ডস হেড অফিস ইজ সিচুয়েটেড ইন বেঙ্গালুরু। তো টি বোর্ডের মেইন অফিস হচ্ছে ব্যাঙ্গালোরে রয়েছে। অপশন ডি হচ্ছে, দ্য বোর্ড হ্যাজ ওভারসিজ অফিসেস অ্যাট দুবাই অ্যান্ড মস্কো। তো দেশের বাইরে যাদের যে অফিস রয়েছে সেটা দুবাইতে রয়েছে, যেটা ইউএইর একটা অন্যতম বড় শহর। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরশাহী। আর হচ্ছে তোমার মস্কোতে রয়েছে। তো মস্কো কোথায়? রাশিয়াতে। এই হচ্ছে 4 নম্বর অপশন। তো হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। তো এখানে 1 and 4। ঠিক আছে, যে টি বোর্ড ইজ এ স্ট্যাটিউটরি বডি, আর এদের ওভারসিজ এরিয়ায় রয়েছে হচ্ছে দুবাইতে আর মস্কোতে অফিস আছে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে ডি কারেক্ট এখানে। ওকে, তো এইবার হচ্ছে আমরা 100 নম্বর কোশ্চেনে আসছি। তো হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য টার্ম গ্রিন ওয়াশিং। তো গ্রিন ওয়াশিং বলতে কী বোঝানো হয়? তো গ্রিন ওয়াশিং বলতে এখানে দেখো, যে কনভেইং দ্য ফলস ইমপ্রেশন দ্যাট এ কোম্পানি প্রোডাক্টস আর ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড। তো কোনো একটা ফলস ইনফরমেশান দেওয়া এখানে, যাতে একটা কোম্পানি প্রোডাক্ট ইকো ফ্রেন্ডলি আমি এটা বোঝাচ্ছি, এবং এনভায়রনমেন্টালি সাউন্ড এটা আমি বোঝাচ্ছি। এই টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে বোঝানো হচ্ছে তোমার গ্রিন ওয়াশিং, এই টার্মসটা দিয়ে এটা বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, এটা ফলস এলিগেশন আর কি, বেসিক্যালি মানে ফলস এলিগেশন মানে ফলসলি এটা বলাই হয়ে থাকে। ঠিক আছে, মানে প্রমোট করার জন্য বেসিক্যালি, তো সেই হিসাবে এটা চুজ করা হচ্ছে। নাম্বার বি হচ্ছে তোমার নন ইনক্লুশন অফ ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কস্ট ইন দ্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কান্ট্রি। তো কোনো একটা দেশে কিন্তু ইকোলজিক্যালি এবং এনভায়রনমেন্টালি কস্ট, পরিবেশগত যে কস্টগুলো আছে সেগুলো কিন্তু যে বাৎসরিক যে সকল তাদের যে স্টেটমেন্ট বেরোয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তো সেখানে কিন্তু এখানে হিসাবে ডিটেলসে বলা থাকে। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে বাজেটের কথা বলা হচ্ছে। নাম্বার সি হচ্ছে ইগনোরিং দ্য ডিজাস্টার্স ইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস ওয়াইল আন্ডারটেকিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো কোনো তখন পরিকাঠামোগত উন্নয়নগত যে সকল বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে, প্রকল্প নেওয়া হচ্ছে, তো সেখানে এই যে পরিবেশগত যে ধরনের ত্রুটি হচ্ছে বা বিপর্যয় দেখা দিতে পারে সেগুলো ইগনোর করে যাওয়া। আর 4 নম্বর হচ্ছে দেখো, মেকিং ম্যান্ডেটরি প্রভিশন ফর এনভায়রনমেন্টাল কস্ট ইন এ গভর্নমেন্টাল প্রজেক্ট অর প্রোগ্রাম। তো ম্যান্ডেটরি প্রভিশন যেগুলো আছে সেগুলোকে ঠিকঠাক ফলো করা, কিন্তু এনভায়রনমেন্টকে সম্পূর্ণভাবে বাতিল করে দেয়, সেই হিসাবে কাজটা যাতে সম্পূর্ণভাবে কন্ডাক্ট করা যায় সেই হিসাবে কাজ না হয়, কিন্তু প্রকৃতির যেখানে যা হয়ে যাক তাতে কোনো যায় আসে না। তো এই ধরনের যে মেন্টালিটি, এটা 4 নম্বর অপশন রয়েছে। তো ওখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ হবে। তো 100-এর কোয়েশ্চেন, গ্রিন ওয়াশিং মানে হচ্ছে তোমার কনভেইং এ ফলস ইমপ্রেশন দ্যাট এ কোম্পানিজ প্রোডাক্টস আর ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে টোটাল 100 কোয়েশ্চেন কমপ্লিট হচ্ছে 2022-এর প্রিলিমসের জেনারেল স্টাডিজ পেপার 1-এর জিএস পার্ট 1-এর কিন্তু কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, তো 100টা কোয়েশ্চেন পুরো কমপ্লিট হলো। তো এই নিয়ে দেখো আমরা পুরো ডিটেলসে একদম পুরো ডিসকাস করলাম। ভিডিওটা অনেক বড় হয়েছে, তো যারা তোমরা এতক্ষণ অবধি দেখেছো
তো তারা নিশ্চয়ই পুরোটাই সবগুলো কমপ্লিট করতে পেরেছো, ঠিক আছে? কারণ অনেকটা প্রচুর কষ্ট হয়েছে এই ভিডিওটা আমার পুরো কন্ডাক্ট করতে, কয়েক ঘন্টা লেগেছে খালি ভিডিও শ্যুট করতে, ঠিক আছে? 4বার মোবাইল চার্জ দিতে হয়েছে, আর কতবার যে রিটেক নিতে হয়েছে, যার মানে কত কষ্ট হয়েছে সেটা আমি জানি আর কি এটা করতে, ঠিক আছে? তো সেটাই আর কি। তো তোমরা পুরোটা ভিডিও দেখো আর যেটা অ্যানালাইজ করো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমরা পুরোটাই, ঠিক আছে? তো দেখো এটাই আর কি, ডিটেলসে ভিডিও করলাম যেটা আমি বলেছিলাম তোমাদের করব। তো ভেবেছিলাম গত রাত্রে আপলোড করবো, কিন্তু সেটা আর হয়নি, করতেই টাইম লেগে গেছে প্রচুর, ঠিক আছে? তো দেখো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বললাম। তো যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে? আর তাছাড়া আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনে পেইড ব্যাচ কিন্তু আমাদের অলরেডি চলছে, অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ। তো যদি তোমরা পড়তে চাও আমাদের ইউপিএসসি সিএসসির পেইড ব্যাচে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? নাম্বার হচ্ছে 8945931766, ঠিক আছে? তাছাড়া ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য অথবা সিইউটি প্রিপারেশান ইউজি এবং পিজি মানে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশনের টেস্টের জন্য তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি বা সিইউটির আন্ডারে যে এন্ট্রান্স হবে তার জন্য প্রিপারেশন নিতে চাও আর্টসের সাবজেক্টের জন্য, তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। 8945931766, ঠিক আছে? আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো জানাও, আর তাছাড়া কমেন্টে জানাও, তো তারপর আস্তে আস্তে ভিডিও আসবে। আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামও জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকীরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকীরা.in, এখানে তো রেগুলার আপডেট আসছে এবং আসতে থাকবে, ঠিক আছে? দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।